গল্প অনুকল্প চ্যানেলে আপনারা শুনছেন নারায়ণ সান্যালের আমি রাসবিহারীকে দেখেছি উপন্যাসখানির দ্বিতীয় পর্ব। আজ আপনাদের শোনাচ্ছি বিপ্লবী জিতেন্দ্রমোহন চট্টোপাধ্যায় এবং মতিলাল রায়ের জবানবন্দি। প্রথমে শোনাচ্ছি জিতেন্দ্রমোহন চট্টোপাধ্যায়ের জবানবন্দি। না, শ্রীশ ভায়া না জানলেও আমি জানি ওই মিসিং লিঙ্কটুকু। বস্তুত রাসবিহারীর কর্মময় জীবনের ওই অংশটুকুই আমার জানা, তার আগেও নয়, তার পরেও নয়। আমি তাকে প্রথম দেখি 1906 সালে দেরাদুনে আমার ভগ্নিপতি পূর্ণ বাণিজ্যের বাড়িতে। পূর্ণ আমার নিজের ভগ্নিপতি, তার বড় ছেলের বিয়েতে কদিন থাকবো বলে আমি এসেছিলাম দেরাদুনে। সেখানে ওই বিয়ে বাড়ির ডামাডোলের মধ্যে রাসবিহারীর সঙ্গে আমার প্রথম আলাপ। প্রথম সাক্ষাতেই আমরা দুজন দুজনের অন্তরের খুব কাছাকাছি চলে এলাম। গোপনতম কথাবার্তা হয়েছিল সে প্রথম রাত্রেই। এমনটা হবার কথা নয়, বেশ কিছুদিন না যাচিয়ে এসব গোপন কথা কোনো বিপ্লবী সদ্য পরিচিতের সঙ্গে আলোচনা করে না। কিন্তু আমাদের সেই সাক্ষাৎকারটা ছিল এই নিয়মের একটা ব্যতিক্রম। আমরা যুক্তপ্রদেশে সাহারানপুরের বাসিন্দা, দুপুরুষের প্রবাসী বাঙালি। সাহারানপুরে তখন মুষ্টিমেয় বাঙালি। তার ভিতর আমার বাবা ছিলেন ওখানকার সবচেয়ে বড় উকিল। 2 হাতে উপার্জন করেছেন তিনি। শহরে সবাই তাকে এক ডাকে চিনত। বাবার খুব ইচ্ছে ছিল আমি বড় হয়ে ব্যারিস্টার হব, কিন্তু আমার নজর অন্যদিকে। চাপেকার ভাইয়েরা স্বপ্নের মধ্যে আমাকে হাতছানি দেয়। কেশরী পত্রিকার পুরনো সংখ্যা এনে পড়ি। তিলক মহারাজ আর অরবিন্দ আমার আদর্শ। ঘটনাচক্রে ওই সময় সাহারানপুরে এসে উপস্থিত হলেন যতীন্দ্রনাথ, উত্তর ভারত সফরের একটা পর্যায় হিসেবে। প্রথম দর্শনেই আমি নিজেকে কায়মনোবাক্যে সঁপে দিলাম যতীন্দ্রনাথের কাছে। অদ্ভুত মানুষ ছিলেন তিনি, অপূর্ব তার সাংগঠনিক ক্ষমতা। বাংলা অঞ্চলের সব কিছু বারীন্দ্র কুমারকে হস্তান্তরিত করে একেবারে রিক্ত হস্তে এসেছিলেন তিনি উত্তর ভারতে। কিন্তু মাত্র 6 মাসের মধ্যে এখানে তৈরি করে ফেললেন নূতন একটি দল। মানুষ নির্বাচনের ঐশ্বরিক ক্ষমতা ছিল যতীন্দ্রনাথের। যে কজন লোককে কাছে টেনে নিয়েছিলেন তাদের প্রত্যেকে উত্তরকালে হয়েছেন স্বনামখ্যাত বিপ্লবী। তার নেতৃত্ব মেনে নিয়েছিল লালচাঁদ ফলক, অজিত সিং, লালা লাজপত রায়, হরদয়াল এবং কিষেন সিং। এই কিষেন সিংকে তা বুঝলে তো? ভবিষ্যৎ শহীদ ভগৎ সিংয়ের পিতৃদেব। আম্বালার ডাক্তার হরিচরণ মুখোপাধ্যায়, পেশওয়ারে চারুচন্দ্র ঘোষ, শিয়ালকোটে লালা অমর দাস ইত্যাদি। আমাকেও তিনি টেনে নিলেন ওই দলে। ওই সময় বিখ্যাত বিপ্লবী হরদয়ালের সঙ্গেও আমার আলাপ হয়েছিল। হরদয়াল বঙ্গভঙ্গ আন্দোলনের বছরে বিলাত চলে যান। পরের বছর সামান্য কিছুদিনের জন্য তিনি ভারতবর্ষে আসেন স্ত্রীকে বিলাত নিয়ে যাবেন বলে। ওর স্ত্রীকে বিলেতে নিয়ে যাওয়ার কিছু বাধা ছিল। হরদয়াল বস্তুত তার বিবাহিত স্ত্রীকে অপহরণ করে বিলেতে পাড়ি জমান। ওই হরদয়ালের সঙ্গে আমার আলাপ হয়েছিল আমার বন্ধু রুড়কি কলেজের লেকচারার ক্ষুদাদাদের মাধ্যমে। ক্ষুদাদাদ ছিল হরদয়ালের সহপাঠী। এছাড়া আমার সহপাঠী তারাচাঁদ ওই তোমাদের ইতিহাসের বিখ্যাত পণ্ডিত ডক্টর তারাচাঁদ ছিল হরদয়ালের আপন ভাইরা ভাই। ফলে ওই সংযুক্তাহরণে আমারও একটি ক্ষুদ্র ভূমিকা ছিল। যাক, সে কথা। এত কথা বললাম শুধু জানাতে যে হরদয়ালই আমাকে পরে দিল্লি গ্রুপের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যাদের আমি আবার আরেকদিন পরিচয় করিয়ে দিয়েছিলাম রাসবিহারীর সঙ্গে। এই পূর্ব ইতিহাস কথনের আরও একটি প্রয়োজন ছিল। রাসবিহারীর কোনো কোনো জীবনীকার এমন ইঙ্গিত করেছেন যেন রাসবিহারী অনুর্বর বন্ধা মাটিতে সোনা ফলিয়েছেন এই উত্তরখণ্ডে। কথাটা ঠিক নয়। জমি আমরা তৈরি রেখেছিলাম সাধ্যমতো। যেটুকু তার কৃতিত্ব নয় সেটুকু তার স্কন্ধে আরোপিত করতে আমি নারাজ। তেমনি যেটুকু তার কৃতিত্ব সেটুকু যেন সে পুরো মাত্রায় পায় তাও দেখতে হবে আমাকে।
যেমন রাসবিহারী আমাকে বারে বারে বলেছিল, নানা সাহেবের মতো এক বিরাট অভ্যুত্থানের পরিকল্পনা করতে হলে সেনাবাহিনীতে আমাদের লোক ঢোকাতে হবে। এই যুক্তিটা আমি জানতাম, কিন্তু এই বিষয়ে কোনো কিছুই করে উঠতে পারিনি। আমার পরবর্তী আমলে রাসবিহারী সেটা সফল করেছিল। এ কৃতিত্ব সম্পূর্ণ তার, তার একেবারে একলার। সে যাই হোক, পূর্ণবাবুর বাড়িতে সেই বিয়ের উৎসব রাত্রে আমি যখন রাসবিহারীকে দেখি, তখন আমি উত্তরখণ্ডের পয়লা সারির বিপ্লবী, হরদয়ালের একনিষ্ঠ শিষ্য। অথচ আমিও রাসবিহারীকে চিনি না, সেও আমাকে চিনি না। দেরাদুনের শিরামলে বাঙালি ছিল মুষ্টিমেয়। পূর্ণবাবু অভ্যাগতদের মধ্যে যে কজন বাঙালি ছিলেন তাদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিচ্ছিলেন। একজনকে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আলাপ করো শ্রীমান রাসবিহারী বসু, আদিনিবাস চন্দননগরে, এখানকার ফরেস্ট অফিসের বড়বাবু। মুখ তুলে দেখি হৃষ্টপুষ্ট শ্যামবর্ণ গদাই লস্কর মার্কা একটি যুবক দাঁড়িয়ে আছে। পরনে কোঁচানো ধুতি, পিরান, গলাবদ্ধ কোট, কাঁধে শাল, পায়ে বার্নিশ করা পাম্পশু, হাতে ছড়ি, মাথায় কোঁকড়া কোঁকড়া চুল। তোমরা দেখলে বলতে নেহাত দর্জি পাড়ার নতুনদা। ছেলেটি বললে, আপনিই জিতেনবাবু, পূর্ণবাবুর সম্বন্ধী? মুখে বললাম, হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। আর মনে মনে বললাম, হে গদাধর চন্দর, তুমি বড়বাবু থেকে বড়তর বাবু হও, তোমাকে আমার কোনো দরকার নেই। স্থূলকায় যুবকটি সবিনয়ে বললে, আমাকে আবার আপনি কেন, আপনি বয়োজ্যেষ্ঠ। মনে মনে এবার বললাম, হবে হবে, তোমার হবে বাপু, চাকরিতে উন্নতি হবেই, বিনয়ের পরাকাষ্ঠা। অন্যান্য পরিচিতদের দিকে ফিরলাম আমি। ছেলেটি কিন্তু দাঁড়িয়েই রইল। একটু পরে বললে, আপনি তো সাহারানপুরে থাকেন না? হ্যাঁ, কেন? আচ্ছা, শুনেছি বছরখানেক আগে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামে একজন ভদ্রলোক সাহারানপুরে গিয়েছিলেন, বাঙালি টোলায় থাকতেন, তার সঙ্গে আলাপ হয়েছিল কি? একটু অবাক হলাম। ভূতের মুখে রাম নামটা আমি আশা করিনি। হ্যাঁ না এড়িয়ে প্রশ্ন করি, কেন বলুন তো? ওকে আমার ভীষণ দরকার। এখন কোথায় আছেন খবর পাচ্ছি না। সাহারানপুর তো ছোট জায়গা, তাই ভাবলাম। এবার স্বীকার করি, হ্যাঁ, যতীনবাবুকে আমি চিনতাম, আমার সঙ্গে আলাপ হয়েছিল। চিনতেন? সাহারানপুরে কার বাড়িতে উঠেছিলেন তিনি? আমাদের বাড়িতেই। তাই নাকি? তা এখন তাকে কোথায় পাবো বলতে পারেন? তা ঠিক জানি না, তবে শুনেছি তিনি সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাসাশ্রমে তার নাম নিরালম্ব স্বামী। রাসবিহারী উদাস হয়ে গেল, অস্ফুটে বলল, সন্ন্যাস নিয়েছেন? আশ্চর্য! আমার কেমন যেন সন্দেহ হলো। বলি, আপনার সঙ্গে যতীনবাবুর কতদিনের পরিচয়? রাসবিহারী হেসে বলে, না, পরিচয় আর হলো কোথায়, একদিনের মাত্র আলাপ। ওই যেদিন তিনি কলকাতা ছেড়ে চলে আসেন, সেদিনই আপার সার্কুলার রোডের আখড়ায় সামান্য আলাপ হয়েছিল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো আমি চমকে উঠি। ছেলেটি চন্দননগরের? তবে কি? সামনে নিয়ে বলি, আপনি কি চন্দননগরের চারুবাবুর একটা চিঠি নিয়ে? এবার ছেলেটি চমকে ওঠে, হকচকিয়ে বলে, আপনি আপনি কেমন করে? মাঝপথেই থেমে যায়। উঠে আপাদমস্তক আর একবার দেখে নিই। কিন্তু যতীনদা তো কখনোই মানুষ চিনতে ভুল করেন না। রাসবিহারী ততক্ষণে সামলে নিয়েছে, বললে, কই বললেন না? সে কথার জবাব না দিয়ে বলি, যতীন্দ্রনাথ তোমাকে একটা দুমুখো তলোয়ারে বারে বারে শান দিতে বলেছিলেন রাসবিহারী, তলোয়ারটায় মরচে ধরেনি তো? রাসবিহারী বজ্রাহত হয়ে যায়, নিম্নস্বরে বলে, একটু বাইরে আসবেন? সে রাত্রে অনেক কথা হয়েছিল আমাদের দুজনার। কথা প্রসঙ্গে আমি একদিন যতীন্দ্রনাথকে বলেছিলাম, বিশ্বাসযোগ্য কর্মীর বড়ই অভাব। জবাবে যতীন্দ্রনাথ আমাকে বলেছিলেন, ভুল বললে জিতেন, কর্মী ছড়ানো আছে সারা দেশে, খুঁজে নেবার চোখ চাই। ওই প্রসঙ্গে তিনি বলেছিলেন,
কলকাতা ত্যাগ করে চলে আসার দিনে চন্দননগরের একটি কিশোর এসে আমার সঙ্গে দেখা করে। দেখে বোঝা যায় না তার ভিতর আগুন জ্বলছে। অগ্র পশ্চাৎ বিবেচনা না করেই সে এক কথায় আমার সঙ্গী হতে চেয়েছিল। গল্পটা সবিস্তারে শুনিয়েছিলেন তিনি। রাসবিহারীকে দেখে গুরুর সেই উপদেশটাই আবার মনে পড়ল আমার। খুঁজে নেবার চোখ চাই। দিন তিনেক আমি ছিলাম দেরাদুনে। আমি আমাদের গুপ্ত সমিতির অনেক কথা তাকে বলেছিলাম। সেও সবিস্তারে বলেছিল তার দিকটা। আমার তখনই মনে হয়েছিল ছেলেটি সত্যি একখানা খাপে ঢাকা তলোয়ার। রাসবিহারী বেশ কিছুদিন বারিন্দ্রের আখড়ায় যাতায়াত করে, কিন্তু কি জানি কেন বারীন্দ্র কুমারের নেতৃত্বে সে খুশি হতে পারেনি। বারীন্দ্রকে গোপনতম আলোচনা চক্রে ডেকে নিতে কুণ্ঠা করেননি, কিন্তু রাসবিহারী পরিপূর্ণভাবে আত্মদান করতে পারেনি ওখানে। আখড়ায় নানান কাজে সক্রিয় অংশ নিয়েছে, কিন্তু মুরারিপুকুর বাগানের বদ্ধ ঘরে ওর নিঃশ্বাস আটকে আসত। সিঙ্গাপুর থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত যে ষড়যন্ত্র জালের স্বপ্ন ওকে দেখিয়েছিলেন যতীন্দ্রনাথ, সেই পরিকল্পনাই ওকে হাতছানি দিত। শেষ পর্যন্ত আর স্থির থাকতে পারল না রাসবিহারী। লম্বা পাড়ি জমালো সে। কলকাতা থেকে সিমলা গেল সে ছুটির অছিলায়, গ্রীষ্মাবকাশে, কিন্তু ফিরবার ইচ্ছে নিয়ে সে যায়নি। তাই ছুটি আনতে সে আর ফিরল না। তার অন্য একটি কারণও ছিল। চন্দননগরের বাড়ি তখন ফাঁকা। ওর নিজের বোন সুশীলার বিয়ে হয়ে গেছে অনেক দিন। তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কোরলা গ্রামে। রাসবিহারীর বাবা বিনোদ বিহারী তখন সপরিবারে সিমলাতে থাকেন। ইতিমধ্যে দ্বিতীয় পক্ষে তার 3টি পুত্র সন্তান হয়েছে। বড় ছেলে বিজন বিহারী, যার ডাকনাম ছিল ঘেঁটু, মেজ ছেলে পুলিন, আর ছোট বঙ্কিম বা ফচু। 3 ছেলে নিয়ে রাসুর বিমাতা তখন স্বামীর কর্মস্থলে থাকেন। বিনোদ বুঝলেন তার জ্যেষ্ঠ পুত্রের পড়াশুনোর এখানেই ইতি, কলকাতায় ফিরবার মন নেই তার। তিনি ছিলেন সরকারি ছাপাখানার একজন বিশ্বস্ত কর্মী, প্রভাবশালীও। পুত্রকে লাগিয়ে দিলেন ছাপাখানার কাজে। যা হোক, কাজকর্মের মধ্যে লেগে থাকা তো ভালো। নিষ্কর্মার মন শয়তানের ঘাঁটি। কিন্তু শয়তান যার রক্তের মধ্যে বাসা বেঁধেছে, তার আবার উদ্ধারের পথ কোথায়? অল্প কিছুদিনের মধ্যেই রাসবিহারী ছাপাখানায় এক কাণ্ড বাঁধিয়ে বসল। কি করে জানি ছাপাখানার কিছু গোপন তথ্য বের হয়ে গেল সংবাদপত্রে। বিনোদ বিহারী আন্দাজ করলেন ঠিকই এ কাজ শ্রীমানের। অ্যাসোসিয়েটেড প্রেসের কেসি রায় তার বন্ধু, তারও হাত ছিল ওই গোপন তথ্য ফাঁস হওয়ার ব্যাপারে। পুত্র ও বন্ধুর উপর নিদারুণ চটলেন বিনোদ বিহারী। দায়িত্বটা তারই, কাজের ব্যাপারে তিনি অত্যন্ত কঠিন। পুত্রের বিপদাশঙ্কা সম্বন্ধে সম্মুখ অবহিত হওয়া সত্ত্বেও তিনি কর্তৃপক্ষের কাছে সুপারিশ করলেন ব্যাপারটা অনুসন্ধান করে দেখা উচিত। যথারীতি অনুসন্ধান হলো, রিপোর্ট এলো। অপরাধী খাতা কলমে ধরা পড়েনি। ধরা পড়ার মতো সূত্র পিছনে ফেলে কাজ করা রাসবিহারীর ধাতে নেই। তা হোক, বিনোদ বিহারী বুঝলেন সবই। পুত্রকে ডেকে বললেন, আমি জানি কিভাবে ব্যাপারটা ঘটেছে, তুমি পদত্যাগ করো। রাসবিহারী এক কথায় রাজি। তৎক্ষণাৎ পদত্যাগ করল সে। শুধু পদত্যাগ নয়, সেই সঙ্গে গৃহত্যাগও। বিনোদ বিহারী স্তব্ধ। এমনটা হবে আশঙ্কাই করেননি তিনি। 6 মাস রাসবিহারীর নিরুদ্দেশ। ওই সময় রাসবিহারীর বিমাতা কঠিন রোগগ্রস্ত হয়ে পড়েন, শয্যাশায়ী। 3টি নাবালককে নিয়ে বিনোদ বিহারী একেবারে নাজেহাল। হঠাৎ মধ্যরাত্রে দ্বারে করাঘাত হলো। দ্বার খুলে দিতেই ঢুকল রাসবিহারী। পুঞ্জ পুঞ্জ তুষার জমে আছে তার মাথায়, কাঁধে। স্তম্ভিত বিনোদ বিহারী বললেন, তুমি? মায়ের অসুখ শুনলাম, কেমন আছেন তিনি? বোঝা গেল পিতা পুত্রের সন্ধান না রাখলেও পুত্র পিতার যাবতীয় সংবাদ রাখে। প্রথমে ভেবেছিলেন কথাই বলবেন না। প্রচণ্ড অভিমান হয়েছিল বিনোদ বিহারীর। কিন্তু চাকরি, অসুস্থ স্ত্রী আর নাবালক পুত্র সন্তানদের নিয়ে তিনি এতদূর বিব্রত হয়ে পড়েছিলেন যে রাগটা দেখাবার সুযোগ পেলেন না।
শোনা গেল সিমলার অদূরে কসৌলিতে রাসবিহারী একটি চাকরি নিয়েছেন, পাস্তুর রিসার্চ ইনস্টিটিউটে। ভাইদের জন্য জামা, ইজের, নিকারবোকার, মায়ের শাড়ি এবং বাবার ধুতির চাদর বগরে নিয়ে বরফ পড়া মধ্যরাত্রে রোজগেরের ছেলে বাড়ি এসেছে। ছুটি নিয়েই এসেছিল, দুদিনই সুস্থ করে তুলল মাকে। সংসারের চাকা যথারীতি স্বচ্ছন্দ গতিতে আবার চলতে শুরু করে। রাসবিহারী প্রশ্ন করে, সুশীলা কেমন আছে বাবা? ভালোই বোধ হয়, অনেকদিন তার চিঠিপত্র তো পাইনি। বোধ হয়? রাসবিহারীর একটা দীর্ঘশ্বাস পড়ে। ওই এক বেদনার স্থান তার। ছোট বোন সুশীলা তাকে মনেই করতে পারে না। সুশীলার বিবাহ হয়েছিল 9 বছর বয়সে, অষ্টমঙ্গলায় ফিরে আসে। দ্বিতীয়বার যখন সে শ্বশুরবাড়ি যায় তখন সে বিধবা। এই 1 বছর বিবাহিত জীবনে জামাই এ বাড়িতে আসেনি একবারও। অপয়া বউ বলে শ্বশুরবাড়িতে প্রথমে কি সুশীলাকে ঠাঁই দিতে চায়নি। যা হোক, এখন সে মানিয়ে নিয়েছে। আহা, সে একটু সুখে থাকুক। 2-4 দিনের মধ্যেই রাসবিহারী কর্মস্থান কসৌলিতে ফিরে গেল। মাসখানেক পরে বিনোদ কসৌলিতে খবর পাঠালেন। লোক ফিরে এলো। পাস্তুর ইনস্টিটিউটে রাসবিহারী নামে যে ছোকরা কাজ করত, সে ছোকরা চাকরি ছেড়ে দিয়ে কোথায় নাকি চলে গেছে। তার ঠিকানা কেউ জানে না। আবার পুত্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বিনোদ বিহারীর। রাসবিহারী এসেছিল দেরাদুনে। বন বিভাগের মস্ত অফিস ছিল ওখানে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। ওই দপ্তরে বিজ্ঞানাগারে কাজ করতেন সর্দার পূরণ সিং। তার অধীনে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের একটি চাকরি পেল সে। স্বনামধন্য কালীকৃষ্ণ ঠাকুরের পৌত্র প্রমোদনাথ ঠাকুরের একটা বিরাট বাগান বাড়ি ছিল দেরাদুনে। প্রায় 1 বিঘা জমিতে আমলিচুর বাগান, প্রকাণ্ড চৌহদ্দি। তার এক প্রান্তে বোমা ফাটলে ও প্রান্তে রাস্তা থেকে শোনা যাবে না। সেই প্রকাণ্ড বাগানের মাঝখানে ছিল টেগর ভিলা। বছরে প্রায় সব সময় সেটা খালি পড়ে থাকত। 9 মাসে 6 মাসে কেউ কখনো বেড়াতে এলে আলো জ্বলত টেগর ভিলায়। কিছুদিন আগে পর্যন্ত ঠাকুর পরিবারের লোকজন এখানে থাকতেন। এখন ফাঁকা। প্রাসাদ সংলগ্ন আউট হাউসে থাকতেন এস্টেটের ম্যানেজার বা কেয়ারটেকার শ্রী অতুলচন্দ্র বসু। রাসবিহারীকে থাকতে দিল অতুলচন্দ্র, বিনা ভাড়ায়, মালিককে না জানিয়ে। শর্ত হলো রাসবিহারী রান্নাটা করে দেবে। সপাক রন্ধনের হাত থেকে মুক্তি পাওয়ার লোভে ওকে আশ্রয় দিল অতুল। কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। রাসবিহারীর সংস্পর্শ এসে আমূল বদলে গেল অতুলচন্দ্র। ক্রমে ক্রমে ওখানে এসে জুটল আরও কয়েকজন। কোথা থেকে কেমন করে এসব লোককে রাসবিহারী ধরে আনে ঠাউর করতে পারে না অতুলচন্দ্র। এলো হরিপদ বসু, শৈলেন বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রথম অতুল বুঝতেই পারেনি ব্যাপারটা কি। অফিস থেকে ফিরে ওই সব বন্ধুদের নিয়ে রাসবিহারী চলে যায় বাগানের ভিতর, ঘন বনে। ফিরে আসে রাত গভীর হলে। কি করে ওরা? অতুল নজর রেখেছে, কোনো মেয়ে ছেলে কোনো দিন নজরে পড়েনি। তাছাড়া মদের গন্ধও পাওয়া যায়নি রাসবিহারীর গা থেকে। শেয়ানা লোক অতুল, একেবারে অজ্ঞাতগুলো শিল্কে সে ঠাঁই দেয়নি। রাসবিহারী মাস্টারমশাই সুপারিশ করা চিঠি দেখিয়েছিল তাকে। মাস্টারমশাই বলতে শশীভূষণ রায়চৌধুরী। দেরাদুনে শিক্ষকতা করতেন তিনি। এখন দৌলতপুরের বজুলাল হিন্দু একাডেমিতে পড়ান। তাহলে তাহলে এসব কি? একদিন চেপে ধরল অতুলচন্দ্র, তোমরা অত রাত পর্যন্ত বাগানে কি করো? রাসবিহারী অম্লান বদলে বললে, কথাটা তোমাকে রোজই বলবো বলবো ভাবি, আজ তুমিই ভাই কথাটা তুললে। শোনো, তুমিও আমাদের দলে এসো, আমাদের কিছু টাকার দরকার। টাকা? টাকা আমি দেবই বা কেন? পাবই বা কোথায়? দেবে মায়ের পূজায়, আর পাবে তোমার তহবিলে। আম লিচু ইজারা দিয়ে তো অনেক টাকা কামিয়েছ তুমি। বাহ, সে কি আমার টাকা? সে তো কর্তামশায়ের। রাসবিহারীর ছিল অদ্ভুত সম্মোহনী শক্তি। রাতারাতি সে বুঝিয়ে দিল ওই তয়া ঋষিকেশ শ্লোকটার অর্থ। দেশের কাজে এভাবে জমিদারি অর্থ বিনিয়োগে অতুলচন্দ্রের পাপ হতে পারে না। হ্যাঁ, হিসেবে একটু হেরফের করতে হবে বইকি, কিন্তু সে তো নিষ্কাম কর্ম।
ফলাকাঙ্ক্ষা বর্জিত। আকাশ থেকে পড়ল অতুলচন্দ্র। রাসবিহারী বললে, বিবেচনা করে দেখো অতুল, সূর্যকান্ত আচার্য চৌধুরী, রাজা সুবোধ মল্লিক, এমনকি তোমাদের ঠাকুর বংশেরই জ্ঞানেন্দ্রনাথ আমাদের টাকা জোগাচ্ছেন। পিএন ঠাকুরই বা সে পুণ্য অর্জন করবেন না কেন? সংশয় যেটুকু ছিল তাও ধুয়ে মুছে গেল যোগেন্দ্রনাথের কথাতে। যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এলাহাবাদ হাইকোর্টের ডাক সাইটে অ্যাডভোকেট। কর্তামশায়ের আইন ঘটিত কাজকর্ম তিনিই দেখাশোনা করেন। পিএন ঠাকুরের চিঠি নিয়ে তিনি শরীর সারাতে এলেন দেরাদুনে। উঠলেন ওই টেগর ভিলায়। কি ফুসমন্তর ছাড়লে রাসবিহারী তার কানে। একদিন যোগেন্দ্রনাথ ম্যানেজারকে ডেকে বললেন, বাবা অতুলচন্দ্র, রাসু ভায়া ভালো কাজই করছে, তুমি তোমার সাধ্যমতো ওদের সাহায্য করো। অন্য কোনো দায় দায়িত্ব আমি নিতে পারবো না, তবে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে তোমার চাকরি নিয়ে যদি টানাটানি পড়ে তাহলে আমাকে জানিও, আমি মালিককে ঠান্ডা করব। ও কানাইলালের বন্ধু, হিরের টুকরো ছেলে সব। যেটুকু সন্দেহ ছিল সেটুকুও গেল। অতুল যোগ দিল ওর দলে। সে আমলে রাসবিহারীর কাজ ছিল 3 প্রকারের। প্রথমত ল্যাবরেটরি থেকে পুরন সিংয়ের চোখ এড়িয়ে অ্যাসিড আনা, সেটা দিয়ে হতো বোমা তৈরির চেষ্টা। দ্বিতীয়ত অবসরপ্রাপ্ত গুর্খা অফিসারদের কাছ থেকে একের পর এক সেকেন্ড হ্যান্ড রিভলভার কিনে লিচু বাগানে পুঁতে রাখা। তৃতীয়ত রাত জেগে সে ফরাসি পড়ত। মাদাম কামার কর্মক্ষেত্র, একতা মৈত্রী, স্বাধীনতার দেশ, ফ্রান্সে তাকে যেতে হবে অস্ত্রশস্ত্র আমদানি করতে। রবীন্দ্রনাথের এই দেশ সে অক্ষরে অক্ষরে পালন করে চলেছিল। কোনো রকম বৈপ্লবিক বিস্ফোরণ সে ঘটতে দেয়নি। শুধু গোপনে সংগ্রহ করে যাচ্ছিল মারণাস্ত্র, গড়ে তুলেছিল একটা গোপন চক্র। তার স্বপ্ন ছিল সিঙ্গাপুর থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত এক সামরিক অভ্যুত্থান। দেরাদুনে অনেকে চিনত তাকে, ভালো বেহালা বাজাতে জানে, শখের থিয়েটারে এক পায়ে খাড়া। গান বাজনার আসরে সে সবার আগে এসে হাজির। বর্ণচূড়া আমটিকে কেউ চিনতে পারেনি। আমার সঙ্গে আলাপ হয় উৎফুল্ল হয়ে উঠল রাসবিহারী। সেবার আমি দিন 3 ছিলাম দেরাদুনে। মুখে মুখে ওকে জানালাম কোথায় কোথায় আমাদের ঘাঁটি আছে। এই ঘটনা আগেই বলেছি। 1906 সালের আমি ভারতবর্ষ ত্যাগ করি তার 4 বছর পরে। এই 4 বছর বরাবর রাসবিহারী আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল। দীর্ঘ 4 বছর ধরে আমরা শুধু সংগঠনকে গড়ে তুলেছিলাম। রাসবিহারী মাঝে মাঝে সাহারানপুরে আসতো। সেই আমাকে বাংলাদেশের বিপ্লবীদের সঙ্গে আলাপ করিয়ে দেয়। তার ভিতর একটি ছেলেকে আমি দেখেছিলাম, অদ্ভুত কর্মী, চন্দননগরের শ্রীশ ঘোষ। ওই 4 বছরের ভিতর সে বেশ কয়েকবার সাহারানপুরে আসে। 1908 আগস্ট মাস আমি আর আমার সহকর্মী চিরঞ্জিত লাল সাধুর বেশে এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়াচ্ছি চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে। মিশনের সাধু দেখলে পুলিশ বেশি টানাহুড়ো করতো না। আমরা এসে আশ্রয় নিয়েছি দেরাদুনে সর্দার পুরন সিংয়ের ভবনে। পুরন সিংজি দেবদ্বিজে ভক্তি ছিল, যদিও তিনি ছিলেন আকালি শেখ। এর অধীনে রাসবিহারী চাকরি করত। সেদিন সন্ধেবেলা আমরা 2 সন্ন্যাসী বসে বৈঠকখানায় ধর্ম আলোচনা করছি। শিখ ধর্ম আর হিন্দু ধর্ম যে মূলত এক, এই সিদ্ধান্তে এসে পড়েছি প্রায়। রাসবিহারীও উপস্থিত ছিল। তার বসের বাড়িতে সাধু মহারাজ এসেছেন শুনে সেও হাজির। গরুর পক্ষীর মতো যুক্ত করে সে আমার অমৃতবাণী শুনছে। হঠাৎ রসভঙ্গ করলে টেলিগ্রাফ পিয়ন। আমার নামে এক জরুরি তার এসেছে। গৃহস্বামী অবাক হয়ে বলেন, ইহা কা পাতা कैसे मिला? খবর তো আচ্ছা। বললাম, জি হ্যাঁ, মিশনের বড় মহারাজ জরুরি তলব করেছেন, আমাদের এখনই যেতে হবে। তো ভোজন কর লিজিয়ে। আর ভোজন কোনো রকমে তখন বেরিয়ে পড়তে পারলে বাঁচি। রাসবিহারী তার সাহেবকে বললে, সাধু মহারাজদের ট্রেনে তুলে দিয়ে আসি স্যার। একদম ডিব্বা মে বৈঠা দেনা, আর কুছ পুরি কচৌরি। কিছু টাকা তিনি ধরিয়ে দেন রাসবিহারীর হাতে। পথে নেমে রাসবিহারী বলে,
কী ব্যাপার জিতেনদা, কার টেলিগ্রাম? বললাম, হরদয়াল তার করেছেন সাহারানপুর থেকে, আমাকে অবিলম্বে দেখা করতে বলেছেন। রাসবিহারী হরদয়ালের নাম জানত, আলাপ ছিল না। বললে, ইচ্ছে হচ্ছে এখনই আপনার সঙ্গে বেরিয়ে পড়ি, ওর সঙ্গে আলাপ করে আসি। তা হয় না ভাই, তাহলে তোমার সাহেব সন্দেহ করবেন। সেই রাত্রে চিরঞ্জিতকে নিয়ে হরিদ্বার হয়ে আমি ফিরে এলাম সাহারানপুরে। দেখা হলো হরদয়ালের সঙ্গে। হরদয়াল বললেন, দীর্ঘদিনের জন্য আমি বিলেত যাচ্ছি। 3 দিন পরে আমার জাহাজ ছাড়বে বোম্বাই থেকে। তুমি এখনই চলো আমার সঙ্গে দিল্লিতে। দিল্লি গ্রুপের কয়েকজনের সঙ্গে দেশ ছাড়ার আগে তোমাকে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আলাপ হলো দিল্লি গ্রুপের বিপ্লবীদের সঙ্গে আমির চাঁদের বাড়িতে। আমির চাঁদের বয়স তখন বছর 40, দিল্লিতে স্কুল মাস্টারি করেন, বেশ সচ্ছল অবস্থা। সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন ছাত্রজীবন থেকেই। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তিনি একজন উৎসাহী কর্মী, বিধবা বিবাহের ব্যাপারে একজন সক্রিয় সেবক। আলাপ হলো অবধবিহারীর সঙ্গে, সেও স্কুলের শিক্ষক। বয়সে আমির চাঁদের চেয়ে অনেক ছোট, রাসবিহারীরই সমবয়সী, মাথায় টুপি, ছাঁটা গোঁফ। আর ছিল বালুমুকুন্দ, সেও অবধবিহারীর সমবয়সী, বছর 22-এর জোয়ান, আর্টস গ্র্যাজুয়েট, পাঞ্জাবি, বাড়ি ঝিলাম জেলার খৈরালা গাঁয়ে, চোখে স্বপ্নালু দৃষ্টি। আমির চাঁদের সঙ্গে হরদয়ালের দীর্ঘদিনের পরিচয়। হরদয়াল প্রথমবার বিলেত যাবার আগে থেকেই। হরদয়াল বোম্বাই থেকে রওনা হলেন আগস্টের শেষ সপ্তাহে। ওই আগস্ট মাসের শেষ দিনটিতেই আলিপুর সেন্ট্রাল জেলের হাসপাতালে কানাই আর সত্যেন বধ করেছিল নরেন গোসাইকে। সেবার বেশ কিছুদিন থাকতে হয়েছিল দিল্লিতে। তারপর সাহারানপুরে ফিরে এসে নতুন করে কাজ শুরু করলাম। এতদিন হরদয়াল ছিলেন, তার আগে ছিলেন যতীন্দ্রনাথ। এখন সব দায়িত্ব এসে পড়ল আমার কাঁধে। দিল্লি থেকে দেরাদুন বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ রাখতে হতো আমাকে। গুপ্ত সমিতির কার্যতালিকা স্বহস্তে রচনা করে বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দিতাম। আরও বছরখানেক পরের কথা, পাঞ্জাবের অজিত সিংজি ঝ্যাংশাল নামে একটি পত্রিকা বার করতেন। অজিত সিংজি আর সুফি অম্বাপ্রসাদ দুজনেই ছিলেন আমাদের গুপ্ত সমিতিতে, সেই যতীন্দ্রনাথের আমল থেকে। একটা ঝাঁঝালো প্রবন্ধ বুঝি বার হলো ওই ঝ্যাংশাল পত্রিকায়। সংখ্যাটা বাজেয়াপ্ত হলো। পরদিন পুলিশ এলো পত্রিকা অফিসে ওই সংখ্যাগুলি খুঁজে বার করতে। কেঁচো খুঁড়তে সাপ। দুর্ভাগ্য আমার, থানা তল্লাশির সময় আমার স্বহস্ত লিখিত ওই গুপ্ত সমিতির এক কপি পুলিশের হাতে পড়ে। তৎক্ষণাৎ সুফি অম্বারপ্রসাদ আর অজিত সিংয়ের নামে বার হলো গ্রেফতারি পরোয়ানা। দুজনেই সতর্ক ছিলেন, ছদ্মবেশে পাড়ি জমালেন পারস্যে। এতক্ষণে পুলিশ হদিশ পেয়েছে হাতের লেখাটা কার। বুঝলাম আমার দিন শেষ হয়েছে, গা ঢাকা দিলাম। বেশ বুঝলাম সমুদ্র পাড়ি দিতে হবে, কারণ ব্যারিস্টার হতে বিলেতে না গেলেও ওরা আমাকে সাগর পাড়ে না নিয়ে ছাড়বে না। সেলুলার জেলের পেটা ঘণ্টার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি। মহাজনস্যগত পন্থা অবলম্বন করলাম। 2 বছর পর আবার সাহারানপুর থেকে বড় মহারাজ তার করলেন দেরাদুনে। তৎক্ষণাৎ এসে হাজির হলো রাসবিহারী। তাকে সব কথা খুলে বললাম। এবার উত্তরখণ্ডের নেতৃত্ব তাকেই নিতে হবে। 24 বছরের তরুণটি স্বীকৃত হলো। পরিচয় করিয়ে দিলাম দিল্লি গ্রুপের সকলের সঙ্গে, আমির চাঁদ, বালমুকুন্দ, অবধবিহারী, বলরাজ, ভাই পরমানন্দ আর রামশরণ দাসের সঙ্গে। প্রৌঢ় আমির চাঁদ রাসবিহারীর হাত দুটি ধরে বললেন, ভাই সাহব, তুম হো बंगाल का शेर, हम सब तुमको नेता मान ली। তরুণ রাসবিহারী নত মস্তকে গ্রহণ করল এ গুরু দায়িত্ব। যতীন্দ্রনাথ দিয়ে গিয়েছিলেন অজিত সিং আর হরদয়ালকে, তারা দিয়েছিলেন আমাকে। আমি সে দায়িত্ব ওকে বুঝিয়ে দিয়ে লম্বা পাড়ি জমালাম। বিলাতেও সে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল। একবার আমাকে অনুরোধ করে পাঠায় লন্ডনের এক পুস্তক ব্যবসায়ীর মাধ্যমে কিছু স্মাগেলড রিভলভার পার্সেলে পাঠাতে।
আমি ব্যবস্থাও করেছিলাম, কিন্তু শেষ পর্বে সেটা পাঠানো যায়নি। তার আগেই দিল্লির চাঁদনি চকে ফাটল একটা বোমা। সারা পৃথিবী কেঁপে উঠল সে বিস্ফোরণে। খোঁজ নিয়ে জানলাম রাসবিহারীর নিরুদ্দেশ। পার্সেল পাঠাবো কোন ঠিকানায়? লন্ডনে বসে অবশ্য আমরা টের পাইনি লর্ড হার্ডিঞ্জের ওপর বোমাটা ঝাড়ল কে। এই যে আমাদের দলের কীর্তি, তাও জানতাম না। শুনছি রাসবিহারীর মৃত্যুর 28 বছর পরে আজ নাকি স্বাধীন ভারতবর্ষে একটা ধুয়ো উঠেছে, জাপান থেকে তার চিতাভস্ম ভারতে আনা হবে। এ বিষয়ে আমি কোনো মতামত প্রকাশ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, আমি বিশ্বাস করি না মৃত্যুশয্যায় রাসবিহারী অনুরোধ করে গিয়েছিল ভারতবর্ষ স্বাধীন হলে যেন তার চিতাভস্ম ভারতে আনা হয়। এমন অনুরোধ করা তার ধাতে নেই। নিজের জন্য কখনো সে কারো কাছে কিচ্ছু চায়নি। দান গ্রহণ করেছে, অর্থ, রক্ত, হৃৎপিণ্ড সমস্তই দুহাত পেতে ভিক্ষা গ্রহণ করেছে সে, কিন্তু নিজের জন্য নয়, দেশের জন্য। আমি বরং শুনেছি মৃত্যুশয্যায় সে নাকি বলেছিল তার মৃতদেহ যেন দাহ করা না হয়। তার মৃতদেহ সে টোকিওর মেডিকেল রিসার্চ ব্যুরোতে পাঠিয়ে দেবার নির্দেশ দিয়ে গিয়েছিল, যাতে চিকিৎসা বিজ্ঞানীরা ওর অস্থি, মস্তিষ্ক, মরদেহ নিয়ে গবেষণা করতে পারেন। সে ছিল প্র্যাকটিক্যাল মানুষ, সুতরাং আপনারা মনে করবেন না হঠাৎ ঘুম ভেঙে উঠে আজ স্বাধীন ভারত যদি ওই চিতাভস্ম সাড়ম্বরে আনতে চায়, তবে রাসবিহারীর প্রতি কোনো সম্মান দেখানো হবে। জাপান একটা সত্যিকারের স্বাধীন দেশ। স্বাধীনতা সংগ্রামীকে কি করে সম্মান দেখাতে হয় তা তারা জানে, হোক সে বিদেশের স্বাধীনতা সংগ্রামী। মৃত্যুর পূর্বেই জাপ সম্রাট এই বিদেশি বিপ্লবীকে জাপানের সর্বোচ্চ সম্মান সেকেন্ড অর্ডার অফ দ্য মেরিট অফ দ্য রাইজিং সান পদক দিয়ে সম্মানিত করেছিলেন। উদয় ভানুর প্রথম পূজারী, 2500 বছরে বৃদ্ধ টেন্ন জাপ সম্রাট স্বয়ং। সুতরাং দ্বিতীয় পূজারী হওয়াই জাপানের শ্রেষ্ঠ পুরস্কার, বলতে পারো জাপান রত্ন। এমনকি তার মৃত্যু সংবাদ পেয়ে জাপ সম্রাট তার প্রাসাদ থেকে স্বর্ণখচিত রাজকীয় সমাদার পাঠিয়ে দিয়েছিলেন রাসবিহারী নশ্বর দেহ খাজুজি মন্দিরে শেষকৃত্যের জন্য বহন করে আনতে। রাজ পরিবারের বাইরে কোনো মরমানুষের দেহ এই শকটে বহন করা জাপানি প্রোটোকলে একেবারেই মানা, কিন্তু রাসবিহারীর ক্ষেত্রে সম্রাট কানুন লঙ্ঘন করেছিলেন। তাই বলছিলাম, জাপান থেকে চিতাভস্ম আনবেন কি আনবেন না সেটা আপনাদের ব্যাপার। এই অজুহাতে আবার একটা ডেলিগেশন সরকারি ব্যয়ে জাপান ভ্রমণ করেও আসতে পারেন, আমি আপত্তি করব না, কিন্তু ঈশ্বরের দোহাই আপনাদের এ কথা বলবেন না রাসবিহারী আপনাদের কাছে কোনো আর্জি রেখে গেছে, স্বাধীন ভারতের কাছে সে যুক্তকর প্রার্থী। আজ্ঞে না, একেবারেই নয়। 1913-তে আমি ভারতবর্ষে ফিরে আসি। রাসবিহারী চন্দননগর থেকে কাশী হয়ে দেরাদুনে আসে। সেখানে এসে সে খবর পায় আমি ভারতে ফিরে এসেছি আর সাহারানপুরে আছি। দুঃসাহসী ডাকাতটা কিছু দাড়ি গোঁফ সেটে সোজা এসে হাজির হলো আমার বাড়িতে। দিন 7 তাকে লুকিয়ে রেখেছিলাম আমার বাড়ির চিলেকোঠায়। একদিন ওকে বললাম, ওহে, আজ তোমার এক ছবি টাঙানো রয়েছে দেখলাম সাহারানপুর স্টেশনে। বললে, ছবিটা কি বাস্ট, গ্রুপ ফটোর এনলার্জমেন্ট? আরে না, সোলো পোর্ট্রেট। সাইকেলে একটা হাত রেখে তুমি ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে হাসছো। তোমার এত ভালো ফটো আমি তো জীবনেও দেখিনি। রাসবিহারী বললে, তাজ্জব, এমন ফটো আমি জীবনে তুলিনি। তা হ্যাঁ দাদা, ফটোটা আমার তো, বেটারা ভুল করেনি কিছু। বললাম তো তোমার এত ভালো ছবি আমি দেখিনি। রাসবিহারী আমার কোনো নিষেধ শুনল না। গ্রাম্য পাঞ্জাবির বেশে সে আমার সঙ্গে নিজে স্টেশনে গেল। জনাকীর্ণ রেল স্টেশন, ভিড় ঠেলে সে এগিয়ে গেল ছবিটার কাছে। ঠিক টিকিট কাউন্টারের পাশেই দেওয়ালে আঁটা আছে ছবিখানা, 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি।
দুরু দুরু বক্ষে আমি ওর ঠিক পিছনে পিছনে এগিয়ে গেলাম। ডান হাত আমার পকেটে। হঠাৎ রাসবিহারী পিছন ফিরল। খাকি পোশাক পরা একজন দেশি সাহেবকে বিশুদ্ধ পাঞ্জাবিতে প্রশ্ন করল, বাবুজি, কি লেখা আছে ওই ইস্তাহারে? রক্ত হিম হয়ে গেল। আমার জীবনে সে একটি অবিস্মরণীয় মুহূর্ত। পরদিনই হঠাৎ বলল, দাদা, আজ কেটে পড়ছি। কেন হয়ে? হঠাৎ কি হলো তোমার? এমন হঠাৎই হয় দাদা, বাতাসটা ভারী ভারী লাগছে, কেমন যেন টিকটিকির গন্ধ পাচ্ছি। টিকটিকির গন্ধ আমি একদম সইতে পারি না। আশ্চর্য, সেদিন রাত্রে এসে চলে গেল, আর পরদিন সকালে আমার বাড়িতে এসে হাজির একজন বাঙালি সিআইডি অফিসার, মিস্টার সুনীল ঘোষ। রাসবিহারীকে জিজ্ঞাসা করেছিলাম দিল্লি বোমার ব্যাপারটা, কোনো কিছুই স্বীকার করল না। বললে, সে তো গত বছরের কথা দাদা, আগামী বছরের কথা বলুন। এমনই অদ্ভুত ছিল তার মন্ত্রগুপ্তি। বস্তুত কে যে বোমাটা ছুঁড়েছিল সে কথা রাসবিহারী কাউকে জানিয়ে যায়নি। এবার আমি আপনাদেরকে বলবো মতিলাল রায়ের জবানবন্দি। জিতেনবাবুর ওই শেষ কথাটা কিন্তু আমি মানতে রাজি নই। রাসবিহারীর মন্ত্রগুপ্তি ছিল অসাধারণ, এ কথা অনস্বীকার্য। শিষ্যদের প্রায়ই বলতো, ডান হাতে বোমা ছুড়লে খেয়াল রেখো বাঁ হাত যেন সেটা টের না পায়। কে জানে দেহচ্যুত ওই ব্যাটা বাঁ হাত কখন আবার রাজসাক্ষী হয়ে বসবে। দিল্লিতে গভর্নর জেনারেলের উপর বোমাবর্ষণের মূল নায়ক নিঃসন্দেহে রাসবিহারী। কে কেমন করে বোমাটা ছুঁড়েছিল সে গল্প সে কাউকে সাড়ম্বরে কোনো দিন শোনায়নি, কিন্তু তবু একজনের কাছ থেকে সে সেটা গোপন করতে পারেনি। সেই একজন হচ্ছে তার ডান হাতটা, পোড়াগাছার বসন্ত বিশ্বাস। আমিই তাকে সমর্পণ করেছিলাম রাসবিহারীর হাতে। রাসবিহারীর সঙ্গে আমার প্রথম আলাপ 1911 প্রথম দিকে, কিন্তু সে কথা বলার আগে সংক্ষেপে আত্মপরিচয়টা দিয়ে রাখি। রাসবিহারীর চেয়ে বয়সে আমি 4 বছরের বড়। আমি বিহারীলাল রায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র। জন্ম বোড়াইচণ্ডীতলায় চন্দননগরে, যাতে আমরা চৌহান বংশীয় ছেত্রী রাজপুত। আমার পিতামহ গোলকনাথ উত্তরপ্রদেশের মঈনপুর জেলা থেকে চন্দননগরে চলে আসেন। ফলে আমি 3 পুরুষের বাঙালি। মাত্র 15 বছর বয়সে আমি বিবাহ করি। 19 বছর বয়সে আমার একটি কন্যা সন্তান জন্মায় এবং সে মাত্র 10 মাস বয়সে প্রাণত্যাগ করে। তারপর থেকে ধর্মজগতের দিকে আমার প্রবণতা দেখা দেয়। আমার যৌবনকালেই বাংলাদেশে, বিশেষ করে চন্দননগরে স্বদেশী ও বিপ্লবী ঝোড়ো হাওয়া বইতে থাকে। আমিও ওই দলে নাম লেখাই। চারুচন্দ্রের প্রভাবে ক্রমে কানাইলাল, শ্রীশ, নলিলাল, সাগরকালী ঘোষ, নরেন বাড়ুজ্যে প্রভৃতির সঙ্গে বিপ্লবী দলে যোগ দিই। 1907 সালে বিজয়া দশমীর দিন সন্ন্যাসী বেশে বারীন্দ্র কুমার চন্দননগরে এসে উপস্থিত হন। তিনি এসেছিলেন চারুরায় মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি চারুচন্দ্রের কথা আগেই শুনেছিলেন। এরপরে চুঁচুড়া স্টেশনের কাছে আমবাগানে আমরা একটি গোপন বিপ্লব সমিতি স্থাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। সেদিন আমরা 4 জনেই দীক্ষা নিয়েছিলাম। আমি, শ্রীশ, অমরেন্দ্র চট্টোপাধ্যায় আর বাবুরাম পরারকর। তার 3 বছর পরে আমার জীবনে আসে এক মহেন্দ্রক্ষণ। 1910-এর ফেব্রুয়ারি মাসে পলাতক বিপ্লবী অরবিন্দকে আমি আমার বাড়িতে আশ্রয় দিই। তার আশীর্বাদে আমার নবজন্ম হলো। তার বেশ কয়েক বছর পরের কথা। ঘরে উপাসনা করি, বাইরে খেলাধুলো নিয়ে মেতে থাকি, গোপনে বিপ্লববাদীদের কাজে সাহায্য করি। এই সময় স্থানীয় তরুণদের নিয়ে আমি ভেল দিক বা হাডুডু খেলার একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম। তারই ফাইনাল খেলা হচ্ছে সেদিন। মাঠে প্রচুর লোক হয়েছে। মাঝখানে একটা টেবিলে সাজানো আছে প্রকাণ্ড রূপোর শিল্ড। আমারই ভক্ত বন্ধু সাগরকালী ঘোষ সেটা কিনে দিয়েছিলেন। ওই শিলটা ঘরে আনাই ছিল সেদিন আমার লক্ষ্য।
চন্দননগরের স্থানীয় আমরা 6 জন প্রাণপণে বিপক্ষ দলে 6 জনের বিরুদ্ধে লড়ে চলেছি। ওরা স্থানীয় দল নয়, কলকাতা থেকে এসেছে, বাসন্তী স্পোর্টিং ক্লাব। আমার বয়স তখন 40, কিন্তু ওই বয়সেও আমার শরীর ছিল অটুট। ভিড়ের মধ্যে একেবারে সামনের সারিতে একটি যুবক দাঁড়িয়ে এক দৃষ্টে আমাদের খেলা দেখছিল, মনে আছে। কি জানি কেন বারে বারেই তার দিকে নজর যাচ্ছিল আমার। লক্ষ্য করে দেখি তার পাশেই দাঁড়িয়ে আছে শ্রীশ। শেষ পর্যন্ত আমাদেরই জয় হলো। শিল্ড নিয়ে আমাদের ছেলেদের সে কি মাতামাতি! শ্রীশ এসে জড়িয়ে ধরল আমাকে। শ্রীশের পাশ থেকে ওই ফর্সা হৃষ্টপুষ্ট ছেলেটি এগিয়ে এলো। ডান হাতটা বাড়িয়ে দিয়ে হেসে বললে, কনগ্র্যাচুলেশনস। জয়ের আনন্দে আমি এমনি একটু উজ্জ্বল ছিলাম। ওর প্রসারিত হাতটি গ্রহণ না করে ওকে একেবারে বুকে টেনে নিলাম। বললাম, মিলেচ্ছ কায়দায় কেন ভাই? অভিনন্দন জানাতে চাও তো আলিঙ্গন করো। হৈ হৈ করতে করতে আমরা বাড়ি এলাম। শ্রীশের সঙ্গে ওই ছেলেটিও এলো। অনেক রাত পর্যন্ত হৈ হুল্লোড় হলো। ছেলেটি কিন্তু চুপ করে অপেক্ষা করছিল। শ্রীশকে জিজ্ঞাসা করলাম, ছেলেটি কে হে? আমার ভাই রাসু, রাসবিহারী, তোমার সঙ্গে আলাপ করতে চায়। ঘর ফাঁকা হলে আমি তাকে কাছে ডেকে নিলাম। ও প্রথমেই বললে, তোমার বয়স কত? 40। কেন? এ বয়সেও এত দাপাদাপি সহ্য হয়? হেসে বলি, তা হয়। শ্রীশ বলে, মতিলাল যে যোগ করে। যোগ? রাসবিহারী বিস্মিত হয়। তার মানে? বললাম, অল্প কথায় তা তো বোঝাতে পারবো না ভাই। বেশ, না হয় বিস্তারিতই বলো, আমার ধৈর্য অসীম। তাহলে কাল বিকেলে গঙ্গার ধারে আদালতের পিছনে ফেরিঘাটে এসো। রাত্রে তুমি আমার এখানেই ঠাকুরের প্রসাদ খেয়ে যেও। পরদিন সন্ধ্যায় ফেরিঘাটে কয়েকজন বিপ্লবী তরুণকে নিয়ে আমি যথারীতি সান্ধ্য ভ্রমণ করেছিলাম। এখানেই আমরা নির্দিষ্ট সময়ে মিলিত হতাম। ফেরিঘাটে লোকের ভিড়ে কেউ আমাদের নজর করতো না। লোক চলাচলের সড়কটা ছেড়ে আমরা নাবালের দিকে নেমে কথাবার্তা বলতাম। একটু পরে শ্রীশের সঙ্গে রাসবিহারী এসে হাজির। আমি অন্যান্য ছেলেদের একে একে বিদায় দিয়ে রাসবিহারী আর শ্রীশকে নিয়ে বোড়াইচণ্ডীতলা শ্মশানঘাটের দিকে এগিয়ে গেলাম। দীর্ঘ সময় আমি তাকে আমার অভিজ্ঞতার কথা বলে গেলাম। অরবিন্দের কাছে যে আত্মসমর্পণ যোগ শিখেছি তার কথা বলতে থাকি। আজ আমি নিশ্চিত জানি, প্রবাহমান গঙ্গা স্রোতের সামনে মহাশ্মশানের একান্তে বসে রাসবিহারী সেই অস্ত সূর্য উদ্ভাসিত সন্ধ্যায় যে যোগতত্ত্বের কথা শুনেছিল, গীতার নিষ্কাম কর্মযোগ বা অটোমেশনের কথা শুনেছিল, তা আমি সজ্ঞানে বলিনি। কোন মন্ত্রশক্তিতে আমার জিহ্বায় আদ্যাশক্তির আবির্ভাব ঘটেছিল আমি তা জানি না। আমি অনর্গল আত্মসমর্পণ যোগের কথা বললাম। রাসবিহারী সমস্ত অন্তর দিয়ে আমার তত্ত্ব ব্যাখ্যা শুনল, কোনো কথা বলল না। আমরা 3 জনে আমার বাড়ি ফিরে একত্রে আহারে বসলাম। আমার স্ত্রী পরিবেশন করছিলেন। রাসবিহারী একবার চকিতে তার দিকে তাকালো। আমার স্ত্রী রাধারানী মাথার ঘুমটা টেনে দিলেন একটু। আহারান্তে আমি ওকে বিদায় দেবার জন্য এগিয়ে গেলাম। গলিপথের ভিতর আমার বাড়ি। প্রায় 50 হাত গলিপথ অতিক্রম করে বোড়াইচণ্ডী মন্দিরের কাছে বড় রাস্তা। আমি ওদের দুজনকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দেব বলে চাদরটা গায়ে দিয়ে বের হলাম। রাসবিহারী হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বললে, বুঝেছি, এই যে আমি আহার করলাম, এই যে তোমার সঙ্গে কথা বলছি, এর কর্তা আমি নই, সবই অটোমেশনে হচ্ছে। এইভাবে আমি যদি ভারতের বিপ্লব সাধনের পথে চলি, সেই আদর্শে পৌঁছতে যদি আমাকে প্রাণ দিতে হয়, তবে আমি তার কর্তা হব না। ঈশ্বরই আমাকে যন্ত্রের মতো চালাচ্ছেন, তিনিই যন্ত্রী। কেমন, তাই তো? আমি হেসে বললাম, ঠিক তাই। রাসবিহারী বললে, এই সোজা কথাটা শিরে আমাকে এতদিন বোঝাতে পারেনি। আবোল তাবোল কি বকে গেছে, আমি কিছুই বুঝিনি। তুমি অল্প কথায় আমাকে বুঝিয়ে দিয়েছ ভাই। তোমাকে আমি মতিলাল নামে ডাকবো না। তুমি সত্য উদ্ঘাটন করেছ আমার কাছে, তাই তোমার নাম প্রকাশ।
আমি পুনরায় তাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করলাম। শ্রীশ এগিয়ে গিয়েছিল। রাসবিহারী একটু ইতস্তত করে নিম্ন কণ্ঠে আমাকে প্রশ্ন করল, একটা কথা, কিছু মনে করো না, আমাদের যিনি আহার পরিবেশন করছিলেন উনি কে? আমার স্ত্রী। রাসবিহারী থমকে দাঁড়িয়ে পড়ে, অবাক বিস্ময়ে বলে, তুমি বিবাহিত? হ্যাঁ। তোমার সন্তানাদি আছে? একটি কন্যা হয়েছিল, মারা গেছে। রাসবিহারীর মুখের উপর একটি বেদনার ছায়া পড়ল। ম্লান জ্যোৎস্নালোকে নজরে পড়ল আমার। কি জানি কেন মনে হলো সে ম্লানিমা আমার শিশুকন্যার মৃত্যুজনিত কারণে নয়। বললাম, কি ভাবছ? ভাবছি? না, কিছু ভাবছি না। হেসে বলি, আমি জানি তুমি কি ভাবছ। এতক্ষণ ব্রহ্মচর্য সম্বন্ধে তোমাকে যা বলেছি তা হঠাৎ তোমার কাছে নিরর্থক হয়ে গেছে রাসবিহারী, তাই নয়? রাসবিহারীও হেসে বলে, তুমি কি অন্তর্যামী? শ্রীশ দূর থেকে হাঁকার পারে, আবার কি হলো রে, তোদের বিদায় নিতে রাত কাবার হয়ে যাবে নাকি? রাসবিহারীর হাতটা চেপে ধরে বলি, কাল এক প্রহর রাতে ওই শ্মশান ঘাটে আর একবার আসবে? তোমাকে আমার আরও কয়েকটা কথা বলার আছে। এ কথা কাউকে বলিনি, সবাইকে বলাও যায় না। তোমাকে বলবো, আসবে কাল? আসবো বলে রাসবিহারী ছুটে চলে গেল শ্রীশের কাছে। সেদিন বুঝিনি ভেল দিক দিক খেলায় জয়ী হয়ে কি শিল্ড আমি ঘরে এনেছি। মায়ের অসুখের খবর পেয়ে সেবার রাসবিহারী দীর্ঘ ছুটি নিয়ে চন্দননগরে আসে। ওই 1911 সালের প্রথম দিকে। সে বছর আরও দুটি উল্লেখযোগ্য ঘটনা হলো মোহনবাগানের শিল্ড জয় আর সেটেলড ফ্যাক্ট বঙ্গভঙ্গ আনসেটেলড হওয়া। কিন্তু যে মর্মান্তিক অপমান ব্রিটিশ সিংহ বাঙালির হাতে পেল তার শোধ না তুলে তারা ছাড়ল না। নির্দেশ এলো কলকাতা আর ভারতের রাজধানী থাকবে না, রাজধানী স্থানান্তরিত করা হবে দিল্লিতে। ভারতের রাজনৈতিক ইতিহাসের কথা থাক, রাসবিহারীর পরিবারের উপর দিয়েও এই সময় বয়ে গেল প্রচণ্ড এক কালবৈশাখী। রাসবিহারীর বিমাতার শরীর দিন দিন খারাপ হচ্ছিল, চিকিৎসায় কোনো ফল পাওয়া যাচ্ছে না। বিনোদ বিহারীরও ছুটি নিয়ে রোগজীর্ণ স্ত্রীর শয্যাপাশে এসে উপস্থিত হয়েছেন। সংসারে আছে আরও 4টি নাবালক। রাসবিহারীর বইমাত্রেও 3 ভাই এবং বোন। সর্বকনিষ্ঠ এই বোনটি তখন মাত্র 1 বছরের। রাসবিহারীর বিমাতা তার চেয়ে মাত্র কয়েক বছরের বড় ছিলেন। তার জীবন প্রদীপ তিল তিল করে নিভে আসছিল। মৃত্যুর মাত্র 2 দিন আগে এক দুর্ঘটনায় তার দ্বিতীয় পুত্র পুলিন বিশ্রীভাবে অগ্নিদগ্ধ হয়ে যায়। এ ঘরে মৃত্যুশয্যায় শায়িতা বিমাতা আর ও ঘরে অগ্নিদগ্ধ ছোট ভাই। রাসবিহারীর স্নানাহারের সময় নেই। শ্রীশ তখন ওর একমাত্র ভরসা। দুজনে পালা করে রাত জাগে। শেষ সময়ে তিনি রাসুর হাত দুটি ধরে তাকেই শেষ কাজ করবার অধিকার দিয়ে গেলেন। জানিয়ে গেলেন তার অন্তিম অনুরোধ দেরাদুনে ফিরে গিয়ে রাসু যেন হরিদ্বারে তার শ্রাদ্ধ করে। রাসবিহারী মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বললে, তুমি কিছু ভেবো না মা, আমি তো রইলাম, আমি এদের দেখব। কিন্তু মানুষে কতটুকু দেখতে পারে? যে নাবালক ভাই বোনদের দিকে অঙ্গুলি নির্দেশ করে রাসবিহারী মৃত্যুপথযাত্রিনীকে শেষ সান্ত্বনা দিয়েছিল, তারই একজন অগ্নিদগ্ধ পুলিন মায়ের মৃত্যুর 3য় দিনে মারা যায়। বিনোদ বিহারী একেবারে পাথর হয়ে গেলেন। আদ্যশ্রাদ্ধের পরে রাসবিহারী একদিন বাবার কাছে এসে বললে, আপনি এমনভাবে ভেঙে পড়লে তো চলবে না। মায়ের মৃত্যু, পুলিনের মৃত্যু, এ সবই তো তারই নির্দেশে হয়েছে। আপনার আরও সন্তান আছে, তাদের প্রতি আপনার কর্তব্য আছে, মনকে শক্ত করুন। বিনোদ বিহারী গড়গড়ার নলটা সরিয়ে রেখে বললেন, তুমি একে ঈশ্বরের নির্দেশ বলো? আমার এত বড় সর্বনাশ। রাসবিহারী বললে, বাবা, আমিত্ব ভুলুন। নিজেকে উত্তম পুরুষ 1 বছরে নয় 3য় পুরুষ রূপে কল্পনা করুন। উত্তম পুরুষ আছেন অলক্ষ্যে, তিনি আপনাকে নিয়ে এ পরীক্ষা করাচ্ছেন। আপনি তো ভগবত বিশ্বাসী বাবা, কেন বুঝতে পারছেন না আপনি?
বিনোদ বিহারী নিমিলিত ক্ষেত্রে ওর কথা বুঝবার চেষ্টা করেন। আবার দুদিন পরে ফিরে এলো রাসবিহারী। বললে, বাবা, মা আমাকে শ্রাদ্ধাধিকারী করে গেছেন। তিনি শেষ অনুরোধ করে গেছেন যেন তার শ্রাদ্ধ হরিদ্বারে হয়। আমি কর্মস্থলে এবার ফিরে যাব বাবা। বিনোদ বিহারী বললেন, কিন্তু এই নাবালকদের দেখবে কে? সুশীলাকে কি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসবো? যেন কেউ ওর বেদনার স্থান মারিয়ে দিয়েছে। রাসবিহারী আর্তকণ্ঠে শুধু বললে, না। বিনোদ বিহারী চমকে ওঠেন সে কণ্ঠস্বরে। রাসবিহারী লজ্জিত হয়, অবনত মস্তকে বলে, বাবা, সুশীলাকে আমরা কি দিতে পেরেছি? সমাজ কি দিয়েছে? সে জন্ম দুঃখিনী। এতদিন পরে সে যদি শ্বশুরবাড়িতে মন বসিয়ে থাকে, তাকে আর টানাটানি করবেন না বাবা। আনন্দের দিনে তাকে আমরা কখনো এনেছি যে আজ দুঃখের দিনে বোঝা বইতে তাকে ডাকতে যাব? বিনোদ বিহারীর চোখ সজল হয়ে ওঠে। বলেন, কিন্তু এদের এদের দায় আমার বাবা। আমি ওদের দেরাদুনে নিয়ে যাচ্ছি। মাসিমার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিছুদিন গিয়ে সংসারটা গুছিয়ে দিয়ে আসবেন। এদিককার সমস্ত ব্যবস্থা করে রাসবিহারী দেরাদুনে ফিরে গেল। কথা থাকলো 3 দিন বাদে বিনোদ বিহারী সপরিবারে দেরাদুনে উপস্থিত হবেন। যাবার দিনে রাসবিহারী এসেছিল আমার কাছে। অন্যান্য কথাবার্তার পরে বলল, প্রকাশ, তোমায় সব কথা প্রকাশ করে বলিনি। উত্তরপ্রদেশে আমাদের একটা ঘাঁটি আছে। আমি আজ রাত্রে দেরাদুন ফিরে যাচ্ছি, কিন্তু পুজোর ছুটিতে সেপ্টেম্বরের শেষে আবার আমি আসব। আমি শুনেছি ঢাকার অনুশীলন সমিতির সঙ্গে তোমার যোগাযোগ আছে। আমি দুজন খুব সাহসী তরুণ কর্মী চাই প্রকাশ, একটা বিশেষ প্রয়োজনে। তুমি দিতে পারবে? আমি হেসে বললাম, কি শর্তে? ও হেসে বললে, তাদের আর ফেরত দেব না ভাই, এই শর্তে। ওটা তো তোমার শর্ত নয়। পরিবর্তে তরুণ দুটি কি পাবে? বৈপ্লবিক বিস্ফোরণে প্রথম শহীদ হওয়ার সম্মান। তুমি কি কোনো পরিকল্পনা করেছ? পুজোর ছুটিতে ফিরে এসে তোমাকে সব কথা বলবো। তুমি শুধু ইতিমধ্যে 2জন সাহসী তরুণ কর্মী জোগাড় করে রেখো প্রকাশ। দেরাদুনে ঘোষী মহল্লায় একখানা দ্বিতল বাড়ির উপরতলায় তখন রাসবিহারীর আস্তানা। টেগোর ভিলায় যাতায়াত আছে, কিন্তু বাস করে না সেখানে। বিনোদ বিহারী 3 দিন পরে সপরিবারে এসে উঠলেন এ বাড়িতে। মাসিমা ঘরের ভিতর উকি দিয়ে দেখে বললেন, এ কি রে রাসু, এ তোর কেমন সংসার? মাসিমার দোষ নেই। রাসবিহারী রান্নাঘরে আছে একটা কলাইয়ের থালা, একটা কড়াই এবং একটি কেটলি আর 2 জোড়া কাপ ডিশ। শয়নকক্ষে মাটিতে বিছানো একটি দেশি কম্বল, গায়ে দেবার জন্য আর একটি কম্বল, বালিশ পর্যন্তও নেই। বেহালার বাক্সটাই সে কাজ করে থাকে। বিনোদ বিহারী বললেন, হাঁড়ি পর্যন্ত নেই, তোমার রান্না হয় কিসে? রাসবিহারী সলজ্জে বলে, ওই কেটলিতেই ফুটিয়ে নেই, হবিষ্যে বই তো নয়। এখন না হয় হবিষ্য, কিন্তু তার আগে ওই কেটলিতেই চলে যেত। বলো মাসিমা, কি কি আনতে হবে? এখানে সব পাওয়া যায়। বেহালার বাক্সটা দেখিয়ে মাসিমা বলেন, এখনো বাজাস? ম্লান হাসলে রাসবিহারী। শ্রাদ্ধ যথারীতি সম্পন্ন। বিনোদ বিহারীরও ছুটি শেষ হয়েছিল। তিনি সিমলাতে ফিরে গেলেন। ভাই বোন আর মাসিমাকে নিয়ে রাসবিহারী সংসারী হলো। কিন্তু মাসিমার কেমন যেন সন্দেহ হয়। মাঝে মাঝে নানান জাতের লোক আসে রাসবিহারীর কাছে। 2জন রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারীকেও দেখা যেত, 2-4 জন বিদেশি লোক। তারা কি ভাষায় কথা বলে ভিন্ন বিসর্গ বোঝাই যায় না। রুদ্ধদ্বার কক্ষে রাসবিহারী ওদের সঙ্গে কী সব কথাবার্তা বলে। কখনো মধ্যরাত্রে বেরিয়ে যায়, ফিরে আসে ভোরবেলা। মাসিমা একদিন চেপে ধরলেন, হ্যাঁ রে রাসু, তোর কাছে এত লোক কেন আসে রে? রাসবিহারী হাসে, বলে, ওরা আমার বন্ধু, ফুর্তি ফাট্টা করতে আসে। তুই কি সন্ন্যাসী হবি? বালাই ষাট, এমন কথা ভাবলে কেন তুমি মাসিমা? না হলে ওই 2জন ব্রহ্মচারী কেন ঘুর ঘুর করে তোর পিছনে?
ওরা ভালো কাজই করে মাসিমা। তুমি এখানে হয়তো এমন অনেক কিছু দেখবে যার মানে বুঝবে না। শুধু একটা কথা বিশ্বাস করো মাসিমা, তোমার রাসু সজ্ঞানী কোনো অন্যায় কাজ করবে না। মাসিমার চোখ ছলছল করে, বলেন, সে কি আর আমি জানি না রে, তেমন ছেলে তো পেটে ধরেনি ভুবন। সে বছর সেপ্টেম্বরে সত্যিই চন্দননগরে ফিরে এলো রাসবিহারী। আমার সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করল, আমার জিনিস জোগাড় হয়েছে প্রকাশ? হয়েছে, পরশু সন্ধ্যার পর এসো। রাসবিহারী একটু ইতস্তত করে প্রশ্ন করে, একটা কথা প্রকাশ, আচ্ছা এ কথা কি সত্য মাস্টার মশাই শ্রী অরবিন্দকে আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন? ঠিকই শুনেছ তুমি। ও একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। শেষে বলে, শ্রীশ বলেছিল আমাকে, আমার ঠিক বিশ্বাস হয়নি। ইতিমধ্যে আর মাস্টারমশাইয়ের সঙ্গে দেখাও করিনি আমি। আচ্ছা, মাস্টারমশাইয়ের কি সত্যিই কোনো পরিবর্তন হয়েছে? বললাম, পরিবর্তনই তো জীবন রাসবিহারী, কিন্তু ভুল বুঝো না যেন। মাস্টারমশাইয়ের উপর দিয়ে যে ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে, তাতে তাকে একটু সাবধান হতে হয়েছে বই কি। রাসবিহারী ব্যাপারটা জানতে চাইল, আমিও বিস্তারিত জানালাম। মানিকতলা বোমা কেসে চারুচন্দ্র গ্রেফতার হয়েছিলেন। অরবিন্দ আর চারুচন্দ্রের কথা চিন্তা করেই সকলে বেশি বিব্রত। শ্রীশ বা আমি ধরা পড়িনি। শ্রীশই প্রথমে একদিন গিয়ে জেলের ভিতর কানাইলালের সঙ্গে সাক্ষাৎ করে আসে। হঠাৎ একদিন আমাকে এসে জানালো, কাল আলিপুর জেলে গিয়ে কানাইয়ের সঙ্গে দেখা করে এলাম, সে তোমাকে একদিন যেতে বলেছে। জিজ্ঞাসা করলাম, তুমি কেমন করে ঢুকলে? সোজা জেলের গেটে গিয়ে বললাম আমি কানাইলাল দত্তের আত্মীয়, তার সঙ্গে দেখা করতে চাই। ওরা আমাকে জেলারের কাছে নিয়ে গেল। তিনি বাঙালি ব্রাহ্মণ সদস্যয় লোক, এক কথায় রাজি হয়ে গেলেন। আমি ঔৎসুক্য প্রকাশ করায় শ্রীশ জানালো, লোহার শিক দেওয়া একটা লম্বা পাঁচিলের একদিকে বন্দিরা দাঁড়িয়ে থাকে, অপরদিকে তাদের আত্মীয় স্বজন দাঁড়ায়। গোয়েন্দা পুলিশ থাকে আশেপাশে, কিন্তু তাদের ফাঁকি দেওয়া নাকি খুব সহজ। বিশেষত জেলার ভদ্রলোক খুবই সজ্জন। একটু দূরে টেবিল চেয়ার পেতে তিনি বসে থাকেন, কথাবার্তায় বিশেষ মন দেন না। আমি সে সময় জর্জ হেন্ডারসন অফিসে নগণ্য কেরানি। একদিন ছুটি নিয়ে কানাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম। ওর সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা হয়েছিল সে মসিয়ে তর্দিফেলকে হত্যার সময় থেকে। রাসবিহারী বাধা দিয়ে বলল, ও ব্যাপারটাও আমি জানি না। কানাইয়ের সঙ্গে তোমার কি করে কবে থেকে আলাপ হলো? হেসে বললাম, তুমি চন্দননগরের ছেলে, অথচ এদিককার কোনো খবরই রাখো না। উত্তর ভারতে বসে দল পাকাতেই ব্যস্ত আছো। রাসবিহারীও হেসে বলল, কি করব বলো ভাই, সবই তো অটোমেশন। আমি নিজে তো কিছু করছি না, তিনি করাচ্ছেন। যা হোক, কানাইয়ের সঙ্গে কেমন করে আলাপ হলো আমাকে বিস্তারিত বলো দেখি। তার সঙ্গে আমার একদিনের বন্ধুত্ব হয়েছিল মাত্র, একদিনেই বন্ধুত্ব খতম। অগত্যা পূর্বস্মৃতি রোমন্থনে ফিরে যাই আমি। 1907 সালের কথা। রবীন্দ্রনাথকে সভাপতি করে আমরা আমাদের সমিতির বাৎসরিক অধিবেশনের আয়োজন করি, কিন্তু আমাদের দলের কয়েকজন তরুণ সদস্যের নাম পুলিশের খাতায় থাকায় ফরাসি পুলিশ সেই সভাক্ষেত্র ঘিরে থাকলো। শেষ পর্যন্ত আমরা সবার অধিবেশন বন্ধ করলাম। রবীন্দ্রনাথকে আসতে মানা করে দেওয়া হলো। এতে বলা বাহুল্য আমরা নিরতিশয় অপমানিত বোধ করেছিলাম। তারপর হাটখোলার মাঠে আমরা একটি অনারম্ভ সভায় শ্যামসুন্দরকে আহ্বান করে আনি, কিন্তু ফরাসি পুলিশ এই সভাটিকেও ছত্রভঙ্গ করে দিল। আমরা চন্দননগরে মেয়র মসিয়ে তার্দিভেলের কাছে দরবার করতে গেলাম, কিন্তু সাধিকা প্রমোত্তর তার্দিভেল আমাদের হাঁকিয়ে দিলেন। ওই দিনই আমরা সংকল্প করলাম ব্যবস্থা করার প্রয়োজন। আমি, আমার সহকারী বন্ধু ননীলাল দে, সাগরকালী ঘোষ আর শ্রীশ প্রতিজ্ঞা করলাম অত্যাচারে মসিয়ে তার্দিভেলকে ধরাপৃষ্ঠ থেকে সরিয়ে দিতেই হবে। ননীলাল বললে, আমাদের রিভলভার নেই, বোমাও নেই, আমরা কেমন করে তার্দিভেলকে হত্যা করব? আমি বললাম, আমি সে ব্যবস্থা করছি। চারুবাবুর কাছে শুনেছিলাম ওর শিষ্যদলের মধ্যে একজন দুর্ধর্ষ বিপ্লবী আছে, কানাইলাল দত্ত।
আমার ধারণা হলো সে নিশ্চয়ই আমাদের একটা রিভলভার জোগাড় করে দেবে। এই আশায় একখণ্ড কাগজে একটি ছোট চিঠি লিখে কানাইলালকে পাঠিয়ে দিলাম। তুমি যদি নির্ভীক হও, আমার সঙ্গে বোড়াই চণ্ডীতলার শ্মশান ঘাটে আজ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করো। দেশ ও জাতির প্রয়োজনে এ আহ্বান। চিঠিতে কোনো নাম থাকলো না। কানাইলাল চিঠি পেয়ে ঠিক 12টায় শ্মশানে এসে হাজির। আমাকে দেখে এসে বলল, আমি ঠিকই আন্দাজ করেছিলাম, এ তোমারই কাজ। কানাইকে তখন সব কথা খুলে বললাম। কানাই আমাকে আশ্বাস দিয়ে বললে, তোমার ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করছি, তবে রিভলভার নয়, বোমা দিয়ে কাজ সারতে হবে। বোমা ঠিকমতো ফাটবে তো? তা ফাটবে, কথা হচ্ছে যে ফাটাতে যাবে সে যেন নির্ভীক হয়। 11ই এপ্রিল রাত্রে মসিয়ে তার্দিভেলে ডিনার টেবিলে বোমা নিক্ষিপ্ত হলো, কিন্তু বোধ করি ছোঁড়ার দোষে সেটা ফাটল না। মসিয়ে তার্দিভেল প্রাণে বেঁচে গেলেন। সারা শহরে হইচই পড়ে গেল। কানাই পরদিন সকালে এসে বলল, আমি আগেই বলেছিলাম মতিদা, কার্যোদ্ধারের চেয়ে পালানোর চেষ্টা বড় হলে কাজ একদমই হয় না। আই এম ডিসকাস্টেড উইথ দিস অ্যাটেম্পটস টু মার্ডার। আমার যখন দিন আসবে তুমি দেখে নিও মতিদা, আমি এমন আদা খ্যাঁচেরা কাজ করব না। কানাই সে প্রতিশ্রুতি রক্ষা করেছিল, সে কথাই বলবো এবার। মাসি তার্দিভেল প্রাণে বেঁচে গেলেন বটে, কিন্তু আমাদের উদ্দেশ্য সিদ্ধ হলো। কিছুদিনের মধ্যেই এই অত্যাচারী শাসক তল্পি তল্পা বেঁধে ফ্রান্সে ফিরে গেলেন। কানাইয়ের ডাক কিছুদিন পরেই এলো। চৈত্র মাস শেষ হলো, বৈশাখে প্রখর রৌদ্রে মাঠ খাঁ খাঁ করছে। একদিন সন্ধেবেলা কানাই আমাকে গঙ্গার ঘাটে ডেকে নিয়ে গেল। ঘাটে অনেক লোক ছিল। আমরা পায়চারি করতে করতে একটু দূরে গেলাম। কানাই মুখটা আমার কানের কাছে এনে বললে, মতিদা, আমার ডাক এসেছে, আমি চললাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। দীর্ঘ নাসিকা, দুটি ওষ্ঠপুটের ফাঁকে হাসির একটা আভাস। চশমার উপর জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। কানাই বললে, আপাতত কলকাতায় যাচ্ছি, পিএম করার কাজে খাঁটি লোকের বড় অভাব হয়েছে। দেখছো না, এলেন সাহেব, অ্যান্ড্রুজ ফ্রেজার, তার্দিভেল, সর্বত্রই শুধু অ্যাটেম্পটস টু মার্ডার। তার কারণ কি জানো? কার্যসিদ্ধ নয়, পালাবার চিন্তাটাই শেষ সময় বড় হয়ে পড়ে। কানাইয়ের চোখে চোখ রেখে প্রশ্ন করলাম, তুমি কি করবে? দৃঢ়স্বরে সে বললে, প্রাণের চেয়ে পিএমটাকে বড় করে দেখব বতিদা। পিএম সাংকেতিক ভাষা, পলিটিক্যাল মার্ডার, রাজনৈতিক হত্যা। কানাই বললে, আমাকে মজফ্ফরপুরে যেতে হবে, কিংসফোর্ড আমার টার্গেট, তুমিই শুধু জানলে। আমি সব শুনলাম। তার পরদিন ও এসে দেখা করলো আমার সঙ্গে। বললে, তোমার কাছ থেকে চিরবিদায় নিতে এসেছি বন্ধু। দাদাকে কিছু বলিনি, মাকে বলেছি যে চাকরির চেষ্টায় কলকাতা যাচ্ছি। কানাইলালের বিধবা মা, কয়েকটি অনড়া বোন এবং একজন দাদা আছেন। দাদা আশুতোষ দত্ত, আমারই সহপাঠী। কানাই সেবার বিয়ে পরীক্ষা দিয়েছে, তখনও ফল বার হয়নি। সে চলেছে বিপ্লব যজ্ঞে আত্মাহুতি দিতে। কি প্রশান্ত তার মুখচ্ছবি, কোনো উদ্বেগ নেই, কোনো উত্তেজনা নেই। বললাম, এ কাজের জন্য অন্য লোক পাওয়া গেল না? কানাই হো হো করে হেসে উঠল। তারপর নিম্নকণ্ঠে বললে, একদিন যখন তোমার ডাক আসবে মতিদা, তখন কি তুমি অন্য লোকের সন্ধান করবে? আত্মস্থ হলাম। সত্যিই তো, সেন্টিমেন্টাল হওয়ার কি আছে? কানাই নির্বাচিত হয়েছে, এ তো তার পরম সৌভাগ্য। আমরা গঙ্গার ঘাট থেকে বাড়িতে ফিরে এলাম। এই সময় আমার সান্ধ্য জলযোগ এসে পৌঁছল। কানাইকে বললাম, কানাই, এটা তুমি খাও। পরোটা? বাহ বাহ, কিন্তু কিন্তু কি? কানাই মুখটা আমার কানের কাছে এনে বললে, কে জানি, এই হয়তো তোমার বাড়ি আমার শেষ খাওয়া। এসো, এক প্লেট থেকেই দুজনে খাই। আহার বিষয়ে আমার অনেক বিধিনিষেধ ছিল, কিন্তু ও অনুরোধ আমি না রেখে পারিনি। এক প্লেট থেকেই আমরা দুজনে দুটো পরোটা খেলাম।
তারপর কানাই আমাকে আলিঙ্গন করে বিদায় নিল। কানাইয়ের সঙ্গে মুক্ত পৃথিবীতে সেই আমার শেষ সাক্ষাৎ। কানাই 16ই এপ্রিল চন্দননগর ত্যাগ করল। কিছুদিন পরে শেষে খবর দিল দুজন তরুণ নাকি কিংসফোর্ডকে হত্যা করতে মজফ্ফরপুরে গিয়েছে। তার মুখেই শুনলাম যাওয়ার আগে তারা অরবিন্দের চরণে প্রণত হলে তিনি তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। আন্দাজ করলাম দুজন তরুণের একজন আমাদের কানাই, দ্বিতীয়জনকে। 1 মে কাগজে বার হলো মজফ্ফরপুরে বোমা ফাটার সংবাদ। ক্ষুদিরাম ধরা পড়ল, প্রফুল্ল চাকি আত্মহত্যা করল। তবে কানাই কোথায় ছিল? শুনলাম শেষ মুহূর্তে কানাইয়ের বদলে অন্য বিপ্লবী নির্বাচিত হয়েছিল। পরদিন মুরারিপুকুর বাগান ঘেরাও করে এক লপ্তে 34 জন বিপ্লবীকে পুলিশে ধরল। গোপীমোহন দত্তের গলি থেকে ধরা পড়ল কানাই। ওই সঙ্গে ধরা পড়লেন বিপ্লব যজ্ঞের প্রধান ঋত্বিক শ্রী অরবিন্দ, চন্দননগর থেকে চারুচন্দ্র। আমরা চোখে অন্ধকার দেখলাম। সমস্ত দেশব্যাপী পুলিশের অত্যাচার শুরু হলো। যারা ধরা পড়েনি তারা নেতার অভাবে দিশেহারা হয়ে পড়লেন। ওই মে মাসেই আমরা 4 জন চুঁচুড়া স্টেশনের কাছে আমবাগানে মিলিত হই। যে বিপ্লবাত্মক কার্যকলাপের উপর আঘাত এসেছে তা যেন অঙ্কুরে বিনষ্ট না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। সে গুপ্ত সভায় উপস্থিত ছিলাম আমি, শ্রীশ, উত্তরপাড়ার অমরেন্দ্র আর সখারাম গণেশ দেউস্কারের ভাগ্নে বাবুরাম পরারকার। যে কথা বলছিলাম, অফিস থেকে ছুটি নিয়ে আমি একদিন কানাইয়ের সঙ্গে জেলে দেখা করতে গেলাম। অনুমতি পেতে অসুবিধা হলো না। সাক্ষাৎকারে নির্দিষ্ট সময় ওদিকে সার দিয়ে সব বিপ্লবীরা দাঁড়িয়েছেন। অনেকেরই আত্মীয় স্বজন এসেছে দেখা করতে। আমাকে দেখতে পেয়ে কানাই এগিয়ে এলো, বললে, এই যে এতদিনে সময় হলো। কি জবাব দেব ভেবে পেলাম না। কানাই আমাকে চিনিয়ে দিল সকলকে, বারীন্দ্র, উপেন্দ্রনাথ, উল্লাসকর, হেমেন্দ্রনাথ, হেমচন্দ্র। জিজ্ঞাসা করলাম, শ্রী অরবিন্দ আসেননি? তিনি সচরাচর আসেন না, ধ্যানেই থাকেন সারাদিন। চারুবাবুর কথা জিজ্ঞেস করায় বললে, তিনি সাধারণত আসেন না। ধরা পড়ার পর তিনি খুব বিষণ্ণ হয়ে পড়েছেন। আমাদের কারো সংসারের দুর্ভাবনা নেই। মাস্টারমশাইয়ের কথা আলাদা। তিনি বোধহয় স্ত্রী, পুত্র, কন্যাদের কথা চিন্তা করেই বিব্রত আছেন। লক্ষ্য করে দেখলাম গড়াদের ওপারে যারা আছেন তাদের কোনো উদ্বেগ নেই, রীতিমতো হাসি মশকরা চলছে। কানাই এদিক ওদিক দেখে নিয়ে বললে, মতিদা, আমাদের বাইরে লুকিয়ে রাখবার ব্যবস্থা করতে পারো? আমরা সবাই দলবদ্ধভাবে পালাবো। বাইরে কে কোথায় আশ্রয় নেবে তার ব্যবস্থা করতেই তোমাকে ডাকা। আমি অবাক হয়ে বলি, সে কি হে, দল বেঁধে কেমন করে পালাবে? সেসব শুনে তোমার কাজ নেই মতিদা। ব্যবস্থা তলে তলে হচ্ছে। যে ব্যবস্থাটা এখান থেকে করতে পারছি না সেটা হচ্ছে বাইরে আমাদের আশ্রয় দেওয়ার আয়োজন। পারবে? পারবে মতিদা? কানাইয়ের পরিকল্পনা আমার কাছে নিছক পাগলামি বলে মনে হলো। প্রশ্ন করলাম, শ্রী অরবিন্দ, চারুবাবু অথবা বারীন্দ্রতে রাজি আছেন কি না? কানাইয়ের ভ্রুযুগলে কুঞ্চন দেখা দিল। বললে, শ্রী অরবিন্দের কথা থাক মতিদা, তার সঙ্গে এখন কোনো কথা আলোচনা করা যায় না। মাস্টারমশাই এ প্রস্তাবে রাজি নন। তিনি সাহায্য করবেন না, পালাবার চেষ্টাও করবেন না। তবে মাস্টারমশাই আমাদের বাধাও দেবেন না। আর বারীন্দ্র কুমার? কানাই একটুক্ষণ কি ভাবল, তারপর বললে, তোমাকে খুলেই বলি মতিদা, এদের অ্যাটিটিউডের ভিতর কোনো সঙ্গতি খুঁজে পাচ্ছি না। ধরা পড়লে আমরা কোনো স্বীকৃতি দেব না, এই ছিল শ্রী অরবিন্দের নির্দেশ। বিপ্লবীরা কোনো স্বীকারোক্তি করবে না, এই ছিল আমাদের কোড অফ কন্ডাক্ট। অথচ বারীন্দ্র কুমার ইত্যাদি যারা আমাদের নেতা তারা একের পর এক এদের বিবৃতি দিয়ে যাচ্ছেন। সত্য মিথ্যা জানি না, শুনেছি বারীন্দ্র কুমার তার দাদাকে বাদ দিয়ে বাকি সকলের নাম প্রকাশ করেছেন। আমাদের তরুণ দলের কয়েকজন তাকে প্রশ্ন করেছিল, তাতে তিনি বলেছেন, আমাদের সকলেরই হয় ফাঁসি অথবা দ্বীপান্তর হবে। আমরা কি করতে চেয়েছিলাম তা দেশকে জানিয়ে যাওয়া কর্তব্য।
বুঝলাম নেতৃত্বে ভাঙন ধরার আশঙ্কা দেখা দিয়েছে। কানাই বললে, ওরা নেতৃস্থানীয় মতিদা, আমরা ওদের সমালোচনা করতে চাই না, কিন্তু অহেতুক আন্দামানে পচে মরতে চাই না তো আমরা কজন। তাই আমরা জনাদশেক পালাবার আয়োজন করেছি। তুমি আমাদের ব্যবস্থা করতে পারবে মতিদা? ভেবে দেখি, করতেই হবে কিছু একটা। কিন্তু বারীন্দ্রবাবু যা বলছেন তাও তো মিথ্যা নয়। তোমাদের প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, তখন দুনিয়াকে সব কথা জানিয়ে যাওয়াই কি ঠিক নয়? ধপ করে জ্বলে উঠল কানাইয়ের চোখ দুটো। বলল, না, আ রিভলিউশনিস্ট ইজ সাপোজ টু ডাই আননোন, আনওয়েভড, আনল্যামেন্টেড। কী করলাম সারাটা জীবন? এতদিন মাস্টারমশাইয়ের কাছে টার্গেট প্র্যাকটিস করেছি কি এই জন্য মতিদা? একবারও আমাকে সুযোগ দেওয়া হলো বলো? দুরন্ত অভিমানী কানাইলাল। ঘণ্টা পড়ল। সাক্ষাৎকারের সময় শেষ হওয়ায় আমি বিদায় নিয়ে চলে এলাম। আলিপুরের মামলা শুরু হলো। বারীন্দ্রনাথ প্রমুখ কয়েকজন নেতা মুক্ত কণ্ঠে বিপ্লবের কথা ঘোষণা করলেন। বারীন্দ্রকুমার ভেবেছিলেন ওদের চরম দণ্ড হবে, ভবিষ্যতের তরুণেরা প্রেরণা পাবে। তাই অরবিন্দকে তা থেকে বাদ দিয়ে তিনি আর সকলের অপরাধের কথা স্বীকার করলেন। বারিন্দের স্বীকারোক্তির ফলেই শ্রীরামপুরে নরেন্দ্রনাথ গোস্বামী গ্রেপ্তার হলো দুদিন পরে। বিনা মেঘে বজ্রপাতের মতো নরেন্দ্র রাজসাক্ষী হয়ে গেল। সে তার স্বীকারোক্তিতে শ্রী অরবিন্দকেও জড়িয়ে নিতে কসুর করল না। বুঝলাম ভরা ডুবি আসন্ন। পলাতক বন্দীদের আশ্রয় দেবার ব্যবস্থা কতদূর কী করতে পেরেছি সে কথা জানাবার জন্য আমি আবার কানাইয়ের সঙ্গে দেখা করলাম। কানাই প্রথম সাক্ষাতেই বললে, ধুর, পালাতে যাব কোন দুঃখে মতিদা? অবাক হয়ে বলি, সে কি, সেদিন তুমিই তো বললে। বাধা দিয়ে কানাই বলে, ইতিমধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে মতিদা। যে দুঃখে সেদিন পালাতে চেয়েছিলাম সে অভাব আজ আর নেই। কিসের অভাব ছিল তোমার সেদিন? পেয়েছই বা কি? মাই টার্গেট মতিদার, মাই টার্গেট। এখন প্রয়োজন রিভলভারের। পারবে মতিদা একটা রিভলভার? অবাক হয়ে বলি, এখানে তুমি টার্গেট পেলে কোথায়? মির্জাফর। বুঝলাম। সংক্ষেপে প্রশ্ন করি, নেতৃত্বের অনুমোদন পেয়েছ? তাতে দাঁত চেপে কানাই বললে, বাসুদেব চাপেকারের কথা মনে আছে মতিদা? তার দাদারা তাকে ছোট ছেলে বলে দূরে সরিয়ে রেখেছিল। নিজের টার্গেট সে নিজেই বেছে নিয়েছিল। আমিও অনুমতি পেয়েছি নিজের বিবেকের কাছে। ব্যাস, একটা নয় মতিদা, একটা নয়, দুটো রিভলভার জোগাড় করতে পারো তুমি? দুটো রিভলভার? দুটো? দুটো কি হবে? বিকজ আই এম ডিসগাস্টেড উইথ দিস অ্যাটেম্পটস টু মার্ডার। মেদিনীপুরে সত্যেন আমার সঙ্গে আছে। দুজনে ওকে এক যোগে আক্রমণ করব। মির্জাফর যাতে প্রাণ নিয়ে পালাতে না পারে। কিন্তু, বাধা দিয়ে কানাই বলে, কোনো কিন্তু নেই মতিদা, বুঝতে পারছো না? নরেনের ক্রস এক্সামিনেশন এখনো শুরু হয়নি। শ্রী অরবিন্দকে বাঁচাবার এছাড়া পথ নেই মতিদা। ওই নরেনের এভিডেন্স ছাড়া তার বিরুদ্ধে আর কোনো প্রমাণ পায়নি পুলিশ। আমরা সবাই মরে যদি তাকে বাঁচাতে পারি তাহলেই তো বাংলায় বিপ্লববাদ বাঁচবে। বুঝলাম তীক্ষ্ণদি কানায় সেন্টিমেন্টের বশে কিছু করছে না। ইতস্তত করে বলি, রিভলভার না হয় জোগাড় করলাম, তোমাকে পৌঁছে দেবো কেমন করে? তৎক্ষণাৎ জবাব দিলে কানাই, কেন, শ্রীশের হাতে? শ্রীশের অসাধ্য কোনো কাজ নেই। রাসবিহারী বাধা দিয়ে বললে, বাকিটা আমি জানি প্রকাশ। জানো, তুমি জানো উপেন্দ্রনাথ আর হেমচন্দ্রের ষড়যন্ত্রের কথা জানতেন, অথচ বারীন্দ্রকুমার জানতেন না? না, অত বিস্তারিত জানি না প্রকাশ। আচ্ছা, তুমি বলে যাও। শ্রীশকে সব খুলে বলতেই সে বললে, একটা রিভলভার আমার কাছে আছে, গোন্দলপাড়ার নরেন বাড়ুজ্জে আমাকে দিয়েছিল। দ্বিতীয়টা কোথায় পাই?
যা হোক, শেষ পর্যন্ত দুটি যন্ত্রই জোগাড় হলো। একটা RIC 450 বোরের বড়, যেটা কানাই ব্যবহার করেছিল, আর একটা ছোট 380 বোরের অসবর্ন কোম্পানির, যেটা সত্যেন চালিয়েছিল। নরেন গোসাই ধরা পড়েছিল 5ই মে। 23শে জুন সে রাজসাক্ষী হয়। 24 তারিখ থেকে সে জবানবন্দি দিতে শুরু করে। তার বিপদের আশঙ্কা আছে বুঝতে পেরে কর্তৃপক্ষ তাকে ইউরোপিয়ান ওয়ার্ডে সরিয়ে আনলেন। ইতিমধ্যে আমাদের দেওয়া যন্ত্র পৌঁছে গেলে সত্যেন অসুস্থ হয়ে পড়ার ভান করে। তাকে ইউরোপিয়ান ওয়ার্ডের সংলগ্ন হাসপাতালে সরিয়ে আনা হয়। সত্যেনের যে সত্যই অসুখ করেনি, এটা বিপ্লবীদের অনেকে বুঝতে পেরেছিলেন। ওই সময়ে শোনা গেল শ্রী অরবিন্দ আদেশ জারি করেছেন, কেউ কেউ জেলের কষ্ট সইতে পারছে না বলে হাসপাতালের আরাম খেতে যাচ্ছে। এটা অত্যন্ত গর্হিত। অসুস্থ হলেও অতঃপর কেউ যেন হাসপাতালে না যায়। অরবিন্দ দিবারাত্র ধ্যানে থাকেন। তিনি এমন আদেশ কী করে জারি করলেন কেউ বুঝল না। আসলে ব্যাপারটা যাতে সন্দেহ উদ্রেক না করে, তাই উপেন্দ্রনাথ আর হেমচন্দ্র শ্রী অরবিন্দের অজ্ঞাতেই তার বেনামে এই আদেশ জারি করেছিলেন। তারা জানতেন। সেদিন বিকেলবেলা কানাই পেটের ব্যথায় চিৎকার শুরু করলো। ডাক্তার তাকে হাসপাতালে নিতে চাইলেন। অবিনাশচন্দ্র শ্রী অরবিন্দের নিষেধের কথা তুলে আপত্তি জানালেন। কানাই খিঁচিয়ে ওঠে, আপনি বাঁচলে বাপের নাম, ওসব আমি মানি না। কম্বল বগলে জড়িয়ে কানাই হাসপাতালে চলে গেল। যারা আসল কথা জানতেন না তারা ছি করলেন, কানাইয়ের এত অধঃপতন। 31শে আগস্ট ইউরোপিয়ান ওয়ার্ডে একজন কনভিক্ট ওয়াচম্যান এসে খবর দিল হাসপাতালের একজন রোগী সত্যেন বসু রাজসাক্ষী হতে চায়। সে এ বিষয়ে নরেন গোসাইয়ের সঙ্গে কথা বলতে চায়। উৎফুল্ল হয়ে ওঠে নরেন। সে তখন দেখা করতে যেতে চায়, কিন্তু ইউরোপিয়ান ওয়ার্ডের ইনচার্জ সতর্ক অফিসার। সে ডেকে পাঠালো কনস্টেবল হিগিন্সকে। সশস্ত্র দেহরক্ষীর জিম্মায় সে নরেন গোসাইকে যেতে দিল হাসপাতালে। তখন সকাল 7টা। হাসপাতালে ডিসপেন্সারিতে রোগীরা সার দিয়ে দাঁড়িয়ে। হাসপাতালের কাছে এসে নরেন দেখল দ্বিতলে বারান্দায় সত্যেন বসে আছে। ওদের আসতে দেখে সে 1 নম্বর ওয়ার্ডের দিকে এগিয়ে যায়। হিগিন্স আর নরেন সিঁড়ি দিয়ে দ্বিতলে উঠে আসে। কানাই থাকে অন্য ওয়ার্ডে। নিতান্তই ঘটনাচক্র বলতে হবে। দেখা গেল কানাই একটা আলোয়ান গায়ে ডিসপেন্সারির দিকে এগিয়ে আসছে। কানাইকে দেখে নরেন একটু সচকিত হয়ে ওঠে। সত্যেন ওকে চোখ টিপে বলে কানাইও রাজসাক্ষী হতে চায়। ইতিমধ্যে কানাইও এগিয়ে এসেছে। হিগিন্স কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওরা তিনজনে কথা বলতে বলতে একটু এগিয়ে যায়। হঠাৎ একটা পিস্তলের আওয়াজ শুনে সচকিত হিগিন্স ঘুরে দাঁড়ায়। বাঁচাও, বাঁচাও! চিৎকার করতে করতে ছুটে আসছে নরেন। তার হাতে গুলি লেগেছে। তার পিছন পিছন ছুটে আসছে সত্যেন আর কানাই। হিগিন্স কোমর থেকে রিভলভার বার করার সময় পায় না। সত্যেনকে সে একটা ধাক্কা মারে আর কানাইয়ের হাত চেপে ধরতে যায়। কানাই ফায়ার করে। নির্ভুল তার টিপ। হিগিন্সকে সে হত্যা করতে চায়নি। হিগিন্সের হাতের একটা আঙুল উড়ে যায়। ইতিমধ্যে সিঁড়ি দিয়ে নরেন নেমে এসেছে। চিৎকার করতে করতে সে ছুটছে ইউরোপিয়ান ওয়ার্ডের নিরাপদ আশ্রয়ের দিকে। কানাই আর সত্যেন ছুটে নেমে আসে সিঁড়ি বেয়ে। তারাও ছুটছে ওর পিছনে। দ্বিতীয় একটা ফায়ার হলো। গুলিটা লাগলো নরেনের কোমরে। তবু খোঁড়াতে খোঁড়াতে সে ছুটছে। ইতিমধ্যে লিন্টন নামে আর একজন কনভিক্ট দৌড়ে এসেছে। সত্যেনকে একটা ধাক্কা মেরে সে ফেলে দিল। কানাইয়ের দিকে অগ্রসর হতেই কানাই প্রচণ্ড আঘাত করল ওর মাথায় পিস্তলের ব্যারেল দিয়ে। সে আঘাতে লিন্টনে মাথা ফেটে গেল বটে, তবু সে জড়িয়ে ধরল কানাইকে। নরেন তখন একটু দূরে মাতালের মতো টলছে। আর চলতে পারছে না সে। প্রচণ্ড আয়াসে ধস্তাধস্তি করতে করতে কানাই তার ডান হাতখানা ছাড়িয়ে আনলো লিন্টনের বজ্রমুষ্টি থেকে। পিস্তলের শেষ গুলিটা ছুটল। ঘুরে পড়ল নরেন নর্দমার মধ্যে। মুহূর্তে মৃত্যু হলো তার। সেদিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল কানাই। ছুঁড়ে ফেলে দিল পিস্তলটা। দুজনেই ধরা দিল বিনা প্রতিবাদে। আরুদ্ধ কাজ
শেষ হয়েছিল তাদের। এরপর যথারীতি বিচারের পালা। নিম্ন আদালতের গণ্ডি পার হয়ে হাইকোর্টে গেল মামলা। 21শে অক্টোবর রায় বার হলো। কানাই আর সত্যেন দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে। কানাইকে আপিলের জন্য 7 দিন মাত্র সময় দেওয়া হলো। কানাই সে কথা শুনে একটি মাত্র ছত্রে জানিয়ে দিল তার বক্তব্য, দেয়ার শ্যাল বি নো আপিল। আশু দাস আচার্য প্রফুল্লচন্দ্রকে সংবাদটা যখন জানালেন, তখন রসায়নের পণ্ডিত রসিকের মতো বলেছিলেন, কানাই শিখিয়ে দিয়ে গেল হে, শ্যাল আর উইলের ব্যবহার করতে ভবিষ্যতে আর কেউ ভুল করবে না। সত্যেন ছিল ব্রাহ্ম সমাজের লোক। মৃত্যুপথযাত্রীকে আশীর্বাদ জানাতে আচার্য শিবনাথ শাস্ত্রী মশাই গিয়েছিলেন জেলের ভিতর। সত্যেন আর কানাই ছিল একই জেলে। দুজনের সঙ্গেই দেখা করলেন স্থিতপ্রজ্ঞ ব্রহ্মবাদী। কিন্তু শুধুমাত্র সত্যেনকে আশীর্বাদ করেই জেল থেকে বেরিয়ে এলেন তিনি। বৃদ্ধ আচার্যকে যিনি হাত ধরে নিয়ে গিয়েছিলেন, তিনি বললেন, সত্যেনের মতো কানাইকেও আপনি বরং আশীর্বাদ করে আসুন। শাস্ত্রীমশাই থমকে দাঁড়িয়ে পড়েন, বলেন, বলো কি হে, দেখলে না সে পিঞ্জরাবদ্ধ সিংহ? বহু তপস্যা করলে যদি কেউ তাকে আশীর্বাদ করার যোগ্যতা লাভ করতে পারে। চারুচন্দ্র সমস্তটা শুনে কানাইয়ের সঙ্গে দেখা করলেন। বললেন, কানাই, তুমি কি খুব উত্তেজিত হয়ে পড়েছিলে? না হলে পিস্তলের সবকটা গুলি নরেনের উপর ছুঁড়লে কেন? কানাই তার স্বভাবসিদ্ধ গাম্ভীর্যে বললে, আই ওয়ান্টেড টু ডু ইট স্যার, অ্যান্ড আই ডিড ইট। ওর মাস্টারমশাই বললেন, না, আমি বলছিলাম শেষ গুলিটা তুমি নিজের জন্য রাখলে না কেন, প্রফুল্ল চাকির মতো? কানাই মুখ তুলে একটু হাসল, বললে, সে পরামর্শ তো আপনি দেননি স্যার। চারুচন্দ্র সচকিত হয়ে বললেন, আমি আমি তখন কোথায়? আমি কি বলবো? আজ্ঞে না স্যার, আমি চন্দননগরে সেই সন্ধ্যাবেলার কথাটা বলছি। আমি তো সেদিনই বলেছিলাম, পলাশির যুদ্ধ শেষে বেঁচে থাকলে শেষ গুলিটা নিয়ে আমি মুর্শিদাবাদে ফিরে আসতাম। আপনি তো বলেননি সেটা ভুল। দীর্ঘশ্বাস পড়ল চারুচন্দ্রের। বললেন, ইউ আর পারফেক্টলি রাইট মাই বয়। রাসবিহারী বললে, মতিলাল, তুমি গুলিয়ে ফেলছ। আমি তোমাকে চারুবাবুর কথা জিজ্ঞেস করেছিলাম, কানাইয়ের কথা নয়। বললাম, জানি ভাই, কিন্তু কানাইয়ের কথা উঠলেই আমার বুকের ভিতরটা কেমন মুচড়ে ওঠে। এসব কথা বলার লোকও তো পাই না। আজ তোমাকে বলে মনটা হালকা হলো। চারুবাবুর কথা বরং আর একদিন শোনাবো। পরামর্শ মতো তৃতীয় দিনে আবার এলো রাসবিহারী, সঙ্গে শ্রীশ, আমারই বাড়িতে। আমার বাড়ি গোপন ষড়যন্ত্রের ভারী সুবিধাজনক জায়গা। গলির মোড়ে একজন যদি ল্যাম্পপোস্টে হেলান দিয়ে অপেক্ষা করে, তাহলেই নিশ্চিন্ত। ওখান থেকে 4 দিকে নজর রাখা চলে। সেদিন উপস্থিত ছিলাম আমরা 3 জন, উত্তরপাড়ার অমরেন্দ্র, অনুশীলন দলের প্রতুল গাঙ্গুলি আর আমি। 3 মাস আগেই রাসু আমাকে বলে গিয়েছিল অনুশীলন দলের সঙ্গে সে যোগাযোগ করতে চায়। 2টি দুঃসাহসী তরুণকে সে চায়। তাই আমার আমন্ত্রণে অমর আর প্রতুল এসেছিল রাসবিহারীর সঙ্গে মিলিত হতে। সন্ধ্যা হয়ে গেছে, সেজবাতি জ্বলছে ঘরে। আমার প্রিয় শিষ্য, তখন মাত্র 15 বর্ষীয় বালক অরুণচন্দ্র দত্ত প্রহরায় আছে গলির মোড়ে। ওই বয়স থেকেই ছেলেদের দিয়ে কাজ করাতে হতো আমাদের। ছোটোখাটো কাজ। এখন যেমন অরুণকে দেওয়া হয়েছে ছোট্ট একটি দায়িত্ব। তার কাজ হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে তাকে 1 ঠোঙা চিনেবাদাম চিবিয়ে শেষ করতে হবে ওই গলির মোড়ে বসে। বন্ধুরা ডাকতে এলে সে উঠে যাবে না, ঠায় বসে থাকবে। গলির ভিতর অচেনা কাউকে ঢুকতে দেখলে সে রামপ্রসাদে সুরে গলা ছেড়ে গান গেয়ে উঠবে, মা আমায় ঘুরাবি কত। আর অচেনা লোকের বদলে যদি শিরেদা বা রাসুদা আসে, তবে তাকে গাইতে হবে, বাংলার মাটি বাংলার জল।
ওই বালখিল্য দ্বাররক্ষকের ভরসাতেই আমরা নিশ্চিন্ত মনে আলোচনা করি। প্রতুল বলে, রাসবিহারীবাবুর কথা শুনে আপনার কি মনে হলো মতিদা? উত্তর ভারতে সে ব্যাপক আয়োজন করতে পেরেছে? কোথায় কোথায় ঘাঁটি আছে তার? বললাম, কি জানি ভাই, ও বড় চাপা, কিছুই ভাঙেনি। মন্ত্রগুপ্তিতে ওর ভয়ানক বিশ্বাস, শুধু তোমাদের দলের সঙ্গে পরিচিত হতে চায়। অমরেন্দ্র বলে, বুঝলাম, কিন্তু দুজন তরুণ কর্মী সে কেন চেয়েছে? কোনো পিএমের পরিকল্পনা আছে নিশ্চয়ই, সেটা আমাদের জানা দরকার। বলি, সে তো নিজেই আসছে, জিজ্ঞাসা করো। ওই সময় ভেসে এলো বালক কণ্ঠে সুরেলা আওয়াজ, বাংলার মাটি বাংলার জল। ওই এসে গেছে। একটু পরেই রাসবিহারী আর শ্রীশ এসে হাজির। পরিচয় পর্ব সমাপ্ত হতেই রাসবিহারী বললে, আপনাদের দুজনেরই নাম শোনা ছিল, আজ পরিচয় হলো। অমরেন্দ্র বললে, রাসবিহারীবাবু, আপনি দুজন নির্ভীক তরুণ কর্মী চেয়েছিলেন। হ্যাঁ, জোগাড় হয়েছে? হয়েছে, কিন্তু তাদের নাম বলার আগে আমি জানতে চাই তাদের দিয়ে কি জাতীয় কাজ আপনি করাতে চান। রাসবিহারী আমার দিকে এক নজর দেখে নিয়ে বললে, আমি করাতে চাই কথাটা ঠিক নয়, আমি নিমিত্ত মাত্র। আমরা শুধু যন্ত্র, সবই অটোমেশন। তবে পরিকল্পনা এখনও আমার মাথায় দানা বেঁধে ওঠেনি। এ বিষয়েও আপনাদের পরামর্শ চাই, সাজেস্ট করুন। আমার মূল বক্তব্যটা বলি। অতি সংক্ষেপে রাসবিহারী তার বক্তব্য রাখল। নামধাম বিশেষ কিছু বলল না, কিন্তু উত্তরখণ্ডের একটা পরিষ্কার ছবি সে পেশ করল আমাদের সভায়। সে বললে, যুক্তপ্রদেশ থেকে পাঞ্জাব পর্যন্ত একটি দলের সঙ্গে তার যোগাযোগ আছে। কাশী, কানপুর, সাহারানপুর, দিল্লি, দেরাদুন, শিয়ালকোট, আম্বালায় ওদের বড় বড় ঘাঁটি। এরা সকলে পরস্পরকে চেনে না, কিন্তু সব কয়টি ঘাঁটি তাদের নেতাকে চেনে। চেনে প্রত্যক্ষ, নামধাম জানে না। কোথাও সেই নেতার নাম চুচেন্দ্রনাথ, কোথাও সতীন্দ্রচন্দ্র, কোথাও মোটাবাবু, কোথাও নরেনবাবু, বা কোথাও মানিকবাবু। রাসবিহারীর ধারণা, ওই বৈপ্লবিক দলের সঙ্গে কলকাতা, চন্দননগর, ঢাকা, কৃষ্ণনগর প্রভৃতি দলগুলির যোগাযোগ হলে ভালো হয়। বাংলা মুলুকে যদি সর্ববাদী সম্মত নেতা কেউ থাকেন, তবে উত্তর ভারতে ওই চুচেন্দ্রনাথ তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলের পরিচয় সকলের না জানাই ভালো। বাংলায় এমন সর্ববাদী সম্মত নেতা কি কেউ আছেন? অমরেন্দ্র এবং প্রতুল পরস্পরের দিকে তাকায়। শ্রীশ বলে ওঠে, বারীন্দ্র কুমারের দল ভেঙে যাওয়ার পর এবং টেগার্ডের অত্যাচারে এদিকের সব দলগুলি একত্র হতে পারছে না। ঢাকায়, চন্দননগরে, কলকাতায় অনেকগুলি দল বর্তমানে আছে। তারা একযোগে কাজ করছে, যদিও এক নেতৃত্বে নয়। আমরা শীঘ্রই এক নেতৃত্বে আসার চেষ্টা করব। যতদিন তা না হচ্ছে, ততদিন ওই চুচেন্দ্রবাবু মতিলালের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তিনি অনুশীলন দলের প্রতুল, উত্তরপাড়ার অমরেন্দ্র কিংবা অমৃতলাল, ত্রৈলোক্য মহারাজ অথবা বাঘাদার সঙ্গে যোগাযোগ করে তাকে জানাতে পারেন। রাসবিহারী বললে, তা তো হতে পারে, তাহলে আমাদের একটা সাংকেতিক ভাষার আশ্রয় নিতে হবে। তবে সাংকেতিক ভাষার বিপদ আছে। চিঠি ইন্টারসেপ্ট হলে সমূহ বিপদ। তার চেয়ে প্রতি 3 মাস অন্তর দু দলেরই বিশ্বাসভাজন কেউ যদি কলকাতা থেকে উত্তর ভারতে যায়, তবে যোগাযোগ রাখা সম্ভবপর হবে। প্রতুল বলে, আপনাকে ছাড়া ও দলের আর কাউকেই আমরা চিনি না, ফলে দু দলের বিশ্বাসভাজন। কথাটা রাসবিহারী শেষ করতে দেয় না, বলে, আমাদের দলের দূত হিসেবে আমি শ্রীশ ঘোষের নাম প্রস্তাব করছি, তাকে আপনারা চেনেন। অমরেন্দ্র আর প্রতুল একযোগে বলে ওঠে, শ্রীশ যদি দৌত্য কার্য করে তবে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের সব গোপন তথ্য তাকে জানাতে প্রস্তুত। কিন্তু আশু বিপ্লবের কি কোনো সম্ভাবনা আছে? রাসবিহারী বলে, আমি তো মনে করি নেই। এখন বছর 1.5-2 আমাদের প্রস্তুতি পর্ব চলবে। কিন্তু একটা কথা, বঙ্গভঙ্গ রোধ হওয়ায় ব্রিটিশ সরকারের প্রেস্টিজ ঢিলে হয়ে গেছে। এখানে তাদের চূড়ান্ত হার হয়েছে। তাই সেই অপমানের প্রতিশোধ নিতে বাংলায় ওরা একটা থাপ্পড় বসালো। রাজধানী সরিয়ে নিয়ে গেল দিল্লিতে।
এর একটা প্রতিবাদ হওয়া দরকার। ওদের বুঝিয়ে দেওয়া চাই, উই শ্যাল নট টেক ইট লাইং ডাউন। আমি হেসে বলি, আচার্য প্রফুল্লচন্দ্র ঠিকই বলেছিলেন হে, শ্যাল আর উইলের ব্যবহার বাঙালি আর ভুল করবে না। হেসে ওঠে ওরা সবাই। রাসবিহারী একই সুরে বলে, আর একটা কথা, আমাদের বিপ্লবীরা তরুণ বয়সী, ওদের রক্ত গরম, নীরব প্রস্তুতি ওরা এক নাগাড়ে বরদাস্ত করতে পারবে না। ক্রমাগত ইন্ধন জুগিয়ে জুগিয়ে ওদের তাতিয়ে রাখতে হবে, তাই কিছু একটা করার দরকার। অমরেন্দ্র সংক্ষেপে বলে, পিএম? হ্যাঁ পিএম, কিন্তু একটু বড় জাতের। আমি লেভেলটা একটু উঁচুতে ধরতে চাইছি, সাকসেসফুল হই আর না হই। প্রতুল বললে, অ্যাটেম্প টু মার্ডারের কোনো অর্থ হয় না, শুধু শুধু পণ্ডশ্রম। আমি বলি, কানাইও তাই বলতো। রাসবিহারী প্রতিবাদ করে, আমি আপনাদের সঙ্গে একমত নই। আমাদের উদ্দেশ্য এখানে লোকটাকে মারা নয়, আমাদের উদ্দেশ্য একটা আলোড়ন তৈরি করা। ক্ষুদিরামের বোমায় কিন্তু কিংসফোর্ড মরেনি, কিন্তু তার পলিটিক্যাল ইম্প্যাক্টের কথাটা ভেবে দেখেছেন? অমরেন্দ্র বললে, তা ঠিক। আমি বলি, শ্রীশ, তুমি কিছু বলছো না যে? শ্রীশ চোখ দুটি বন্ধ করে চুপ করে বসেছিল। হাসল সে, বললে, আমার মাথায় একটা গ্র্যান্ড আইডিয়া এসেছে, একটা দিবাস্বপ্ন দেখছিলাম। বলো বলো। দিল্লি দরবারের প্রতিবাদ করতে চাইছি আমরা, কেমন তাই না? মনে করো সেই দরবারেই জয় মা কালী বলে কেউ একখানা 82 শিক্ষা ওজনের কালীমাইয়ের বোমা ছাড়ল। আহ, গ্র্যান্ড হয় তাহলে। পরদিন কাগজে ছাপা হবে, ভাইসরয় ইজ চিৎপটাং। আমরা তিনজনেই হো হো করে হেসে উঠি ওর ভাবগতিক দেখে। বাচ্চা ছেলে যেন রসগোল্লার হাঁড়ি দেখেছে। লক্ষ্য করে দেখিনি, বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠেছিল রাসবিহারী। প্রতুল বললে, মনে মনেই যদি খাই তবে দুধ কেন, রাবড়ি খাওয়া যাক, কি বলো শ্রীশ? শ্রীশ বলে, আলবাত। অমরেন্দ্র বলে, কিন্তু রাবড়ির হাঁড়িটা এক্ষেত্রে কারা পাহারা দেবে সে কি ভেবে দেখেছ? সারা ভারতে টিকটিকি জমায়েত হবে দিল্লিতে, প্রতিটি ট্রেনে প্রতিটি স্টেশনে তল্লাশি হবে। দরবারে হাজির থাকবে কয়েক হাজার সশস্ত্র সৈনিক, ব্রিটিশ ইন্ডিয়ার আর ক্ষয়ের খা রাজন্যবর্গের। মায়ের পায়ে রাঙা জবার অর্ঘ্য দেবারই নির্দেশ আছে, আকাশ কুসুমের নয়, বুঝলে শ্রীশ? শ্রীশ হেসে বলে, আরে বাপু, আমি তো মনে মনে রাবড়ি খাচ্ছি। হঠাৎ নজর হলো রাসবিহারীর দিকে। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে সেজবাতি শিখাটার দিকে। মোম গলে গলে পড়ছে, তাই দেখছে সে। বললাম, কি হে রাসবিহারী, তোমার আবার কি হলো? চমকে আত্মস্থ হলো রাসবিহারী। বললে, যাক ও কথা, আমাকে দুজন তরুণ কর্মী দেওয়ার কথা আছে, সে ব্যাপারের কতদূর কি হলো? অমরেন্দ্র বললে, কিন্তু পিএমটা কি জাতীয় হবে তা তো স্থির হলো না। একটু যেন অধৈর্য হয়ে পড়েছে রাসবিহারী। বলল, প্র্যাকটিক্যাল সাজেশন যদি আপনাদের কিছু থাকে তো জানাবেন, না হলে ওটা আমার উপরেই ছেড়ে দিন। কিছু একটা করা যে দরকার, এটা তো সবাই মানছেন। আমরা তিনজনেই এক বাক্যে সেটাই মেনে নিলাম। অতঃপর অমরেন্দ্রনাথ বলল, রাসবিহারীর প্রার্থনা মতো সে দুজন তরুণ কর্মীকে বেছে রেখেছে। তারা দুজনে জ্যাঠতুতো খুড়তুতো ভাই, বসন্ত বিশ্বাস আর মনমথ বিশ্বাস। তাদের বিস্তারিত পরিচয় দিল অমরেন্দ্র। নদিয়া জেলার পোড়াগাছায় ওদের বাড়ি। ওখানকার স্কুলের প্রধান শিক্ষক বিপ্লবী ক্ষীরোদ গাঙ্গুলির দুই প্রিয় শিষ্য তারা। ডান পিঠে দুর্দান্ত, ভয় ডর কাকে বলে জানেই না। এদিকে একনিষ্ঠ কর্মী ক্ষীরোদবাবুই ওদের দুজনকে পোড়াগাছা থেকে নিয়ে এসেছেন কলকাতায়। হ্যারিসন রোড আর কলেজ স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে এখন ওয়াইএমসিএর বিল্ডিং, ওইখানে সে যুগে ছিল একটি স্বদেশি বিপণী, তার নাম শ্রমজীবী সমবায়। স্বদেশি জিনিস বাজারে চালু করার উদ্দেশ্যে দোকানটি খোলা হয়, প্রধানত অমরেন্দ্রনাথ এবং ক্ষীরোদ গাঙ্গুলি মশাইয়ের প্রচেষ্টায়। আসলে এটা ছিল বিপ্লবীদের ঘাঁটি।
চন্দননগর থেকে মতিলাল আর শ্রীশ প্রায় প্রতিদিনই ওখানে যেতেন, কোনোদিন ক্রেতা হিসেবে, কোনোদিন বিক্রেতার ভেগ ধরে। বসন্ত আর মন্মথ ওই দোকানে কাজ করতে এসেছিল পোড়াগাছা থেকে। কিন্তু শুধু স্বদেশি জিনিস বেচেই ওদের প্রাণ ঠান্ডা হয় না। তারা চায় হাতে গরম অন্য কোনো কাজ। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইয়ের দল ওদেরকে হাতছানি দেয়। এদের দুজনকে রাসবিহারীর জিম্মায় দিতে অমরেন্দ্র প্রস্তুত। সব শুনে রাসবিহারী বললে, দুজনের মধ্যে একজনকে আমি আপাতত নিয়ে যাব। কাকে নেব? বসন্তকেই নিন। তাহলে ওই বসন্তকে আপনি পরিষ্কার করে বলুন তাকে ভর্তি হতে হবে আমার সুইসাইড স্কোয়াডে। বোমা ছোড়বার সুযোগ সে পাবে না। বোমা হাতে তাকে ঝাঁপ দিয়ে পড়তে হবে টার্গেটের উপর। টার্গেট এবং থ্রোয়ার একসঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শ্রীশ বাধা দিয়ে বলে, কেন এমন করে? গর্জন করে ওঠে রাসবিহারী, কেন এ প্রশ্ন অবান্তর। এই আমার অর্ডার। আমি তো কাউকে বাধ্য করছি না, আমি তাকে চোখেও দেখিনি। এই শর্তে যদি সে রাজি থাকে তবেই এসে দেখা করুক, না থাকে চক্ষুলজ্জা প্রয়োজন নেই, আসতে হবে না তাকে। অমরেন্দ্র নির্বিকারভাবে বললে, বেশ, তাকে বলবো। আপনার নাম পরিচয় কিছুই জানাবো না তাকে, যতক্ষণ না সে স্বীকৃত হচ্ছে। কিন্তু যদি সে স্বেচ্ছায় স্বীকৃত হয় তখন তাকে কী নির্দেশ দেব, কোথায় তাকে আপনার সঙ্গে দেখা করতে বলবো? রাসবিহারী বললে, স্বীকৃত হলেও তাকে আমার পরিচয় দেবেন না। সে এসে মতিলালের সঙ্গে দেখা করবে। কবে? সে কথা জবাব না দিয়ে রাসবিহারী বললে, ওর বাড়িতে কে কে আছে? ছোট ছোট দুটি ভাই আর এক বোন আছে, মা আর বাবাও আছেন। একটুখানি চুপ করে থাকলো রাসবিহারী। এক দৃষ্টে তাকিয়ে থাকলো কয়েকটা খণ্ড মুহূর্ত ওই মোম গলে পড়া সেজবাতিটার দিকে। তারপর অদ্ভুত মিষ্টি গলায় বললে, মহাষষ্ঠীর দিন তাকে পোড়াগাছায় মায়ের কাছে যেতে বলবেন। লক্ষ্মী পুজো পর্যন্ত যেন সে মায়ের কাছেই থাকে। তারপর কৃষ্ণা প্রতিপদের দিন এসে দেখা করবে মতিলালের সঙ্গে সন্ধ্যাবেলায়। পরের দিন রাসু আবার এসে হাজির, বেশ খুশি খুশি ভাব। আমাকে আড়ালে ডেকে নিয়ে বললে, তোমার এখানে বোমা কেমন বানানো হয়? বললাম, আমাদের এখানে বোমা বানায় শ্রীমান। আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে রাসবিহারী বললে, ওই তোমাদের বড় দোষ প্রকাশ। কে বোমা বানায় তা কি আমি জানতে চেয়েছি? কে বানায়, কে অ্যাসিড সাপ্লাই করে, কোথায় টেস্ট হয়, এসব খবর তো জানতে চাইনি আমি। হয়তো ওসব কথা তুলছো কেন? আমি জানতে চাই তোমার বোমার এক্সপ্লোসিভ পাওয়ার কী রকম। এসব তো টেকনিক্যাল প্রশ্ন, কী জবাব দেব? তবে যে জবাব দিতে পারবে তাকে ডাকো। আর তাকে যে ডাকতে বারণ করছো, যে বানায় সেই তো বলতে পারে। রাসবিহারী হেসে ওঠে, বলে, তুমি আমার কথা বোঝোনি। আগে ও প্রশ্ন ছিল অবান্তর, এখন তা নয়, কারণ তুমি এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া কথা বলতে পারবে না। তা ডেকেই পাঠাও তাকে। বাংলাদেশে বোমা বানানোর ইতিহাসটা সংক্ষেপে বলি। নানান রকম পরীক্ষা নিরীক্ষার পর উল্লাসকর একটি বোমা তৈরি করলেন। সেটা 1908 সালে ফেব্রুয়ারি। লোকালয়ে তো তার পরীক্ষা করা সম্ভব নয়, তাই জনাতিনেক বন্ধু চলে গেলেন বৈদ্যনাথ ধামে। জনমানব বর্জিত দিঘিরিয়া পাহাড়ে ফাটানো হলো সেই বোমা। অন্যান্য দুজন দূরে দাঁড়িয়েছিলেন। বোমা ছোড়ার দায়িত্ব নিলেন প্রফুল্লচন্দ্র চক্রবর্তী, তরুণ এক বিপ্লবী। একটা প্রকাণ্ড পাথরের আড়ালে দাঁড়িয়ে তিনি বোমা ছুড়বেন। নির্দেশ ছিল বোমাটা মাটিতে পড়ার আগেই প্রফুল্ল আত্মগোপন করবেন ওই ভীমকায় পাথরের আড়ালে। হাসতে হাসতে সেই নির্দেশ মতো বোমাটা ছুঁড়লেন প্রফুল্লচন্দ্র। প্রচণ্ড শব্দে বোমাটা বিস্ফোরিত হলো। দূরে দাঁড়ানো দুই বন্ধু উল্লাসে চিৎকার করে উঠলেন। ছুটে এলেন প্রফুল্লের পিঠ চাপড়াতে। এসে দেখলেন প্রফুল্ল নেই, তার মৃতদেহ পড়ে আছে। মাথাটা তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হিসেবে একটু ভুল হয়েছিল। বোমাটায় দাহ্য পদার্থ এত বেশি ছিল যে মাটিতে পড়ার আগেই বাতাসের ঘর্ষণজনিত উত্তাপে 2-1 সেকেন্ড আগেই সেটার বিস্ফোরণ হয়।
পাথুরে বন্ধা মাটিতে কবর দেওয়া গেল না, দাহ করা তো আরও অসম্ভব, দূর গ্রামবাসীদের নজরে পড়বে। বাধ্য হয়ে বন্য জন্তু এবং শকুনের ভরসায় বাংলার বিপ্লবের সর্বপ্রথম শহীদকে রেখে ফিরে এলেন তার দুই বন্ধু। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, প্রফুল্লচন্দ্র চক্রবর্তীর পিতা ছিলেন ঈশানচন্দ্র চক্রবর্তী। পুত্র যে বিপ্লবী দলে নাম লিখিয়েছে তা তিনি জানতেন। অনন্য পায় হয়ে ওর বন্ধুরা ঈশানচন্দ্রকে সব কথা খুলে বলল। সব শুনে পাষাণ হয়ে গেলেন ঈশানচন্দ্র। বিপ্লবী তরুণ দুটি শাস্ত্রলোচনে বলল, আমরা এবার যাই। যাবে? আচ্ছা যাও। শোনো একটা কথা, ওদের বলো আমাদের আরও একটি পুত্র আছে, সুরেশ, দরকার হলে সে এবার যেতে পারে। উল্লাস করার হেমচন্দ্র ছিলেন প্রথম বোমাওয়ালা। আলিপুর মামলায় বিপ্লবীরা এদের দুজনকেই খোয়ালো। সে শূন্য স্থান পূরণ করতে এগিয়ে এলেন রিপন কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সুরেশচন্দ্র দত্ত। তার পার্সি বাগান বাড়িতে শুরু হলো নতুন পরীক্ষা নিরীক্ষা। শ্রী অরবিন্দ স্বয়ং সুরেশচন্দ্রকে দলে টানেন। এদিকে চন্দননগরের একটি তরুণ, তখন স্কটিশ চার্চ কলেজে সবে ভর্তি হয়েছে, ছোট্টখাট্ট প্রাণচঞ্চল তরুণ, নাম মনীন্দ্রনাথ নায়েক, স্কটিশে সায়েন্স পড়ে। পরে সেই হয়েছিল চন্দননগরের প্রথম সায়েন্স গ্র্যাজুয়েট। সেও মাতল এ বোমা তৈরি করার খেলায়। চন্দননগরের ডাক্তার নগেন দত্ত মশাই ওকে ফর্মুলা বাতলেছিলেন। নিজে কদিন চেষ্টা করল মনীন্দ্রনাথ। শেষে একদিন সাহসে ভর করে হাজির হলো প্রফেসর সুরেশচন্দ্রের পার্সি বাগানের বাড়িতে। সুরেশচন্দ্র তৎক্ষণাৎ তাকে বুকে টেনে নিলেন। এই সুরেশচন্দ্রের কাছে শিখে মনীন্দ্রনাথ সেই বয়সে হয়ে উঠেছিল 1 নম্বর বোমা বিশারদ। রাসবিহারী তাগাদায় ডেকে পাঠালাম মনীন্দ্রনাথকে। কি চাই? বোমা পাবেন। কত বড় বোমা বানাতে পারো তুমি? কত বড় চান? মনীন্দ্রের মুখে মুখে জবাব। এখানে ফাটলে আমার বাড়ি ফটক গোড়ায় বসে তার আওয়াজ পাবো? পাবেন। বানাও তাহলে একটা, কালী পুজোর রাত্রে তার পরীক্ষা হবে। যে কথা সেই কাজ। মনীন্দ্রনাথ বানিয়ে ফেলল বোমা। গুরুদেব সুরেশচন্দ্রকে দেখিয়ে আমার কাছে জমা দিল। কালী পুজোর রাত্রি 1911। রাসবিহারী আর শ্রী শেষে হাজির। ঘরে ঘরে দীপাবলি। পটকা ফাটছে মুহুর্মুহু, হাওয়ায় উঠছে আকাশ আলো করে। রাসবিহারী বললে, দেখি মালটা। মনীন্দ্রনাথ একটা সিগারেট টিন বার করে দেখালো। কি কি মাল আছে এর ভিতর? মুখস্থ বলে গেল মনীন্দ্র। ওজন 1 পাউন্ড 11 আউন্স, আসল মাল পিক্রিক অ্যাসিড আর কলেরা পটাশ। ভাগটা জানতে চান? রাসবিহারী বললে, থাক, তোমার ঘড়িটা দেখি প্রকাশ। নিজের ঘড়ির সঙ্গে আমার ঘড়িটা কাঁটায় কাঁটায় মিলিয়ে দিয়ে বললে, আমি ফটক গোড়ায় আমার বাড়ির ছাদে থাকবো। ঠিক রাত 8:57 তোমরা এটা ফাটিও, তাহলে বুঝবো কোনটা আমাদের বোমার আওয়াজ। মনীন্দ্র তৎক্ষণাৎ বললে, উত্তর থেকে হাওয়া বইছে, আপনারা প্রায় 7 সেকেন্ড পরে আওয়াজটা পাবেন। শ্রীশ আর রাসবিহারী সাইকেলে চেপে চলে গেল। মনীন্দ্র বোমা, টর্চ আর ঘড়ি নিয়ে ছাদে উঠল। আমি থামের আড়ালে লুকিয়ে থাকলাম, নজর রাখলাম কেউ না হঠাৎ এসে পড়ে। সব দরজা জানালা বন্ধ করে দিলাম। ঠিক হলো মনীন্দ্র ছাদ থেকে আমার উঠোনে বোমাটা আছড়ে ফাটাবে। আমার স্ত্রী এবং বাড়ির সকলে গেছে কালী পুজো দেখতে। মধ্যরাত্রি পুজো, বাড়ি ফাঁকা, ঘড়ি ধরে অপেক্ষা করছি। কাঁটায় কাঁটায় ঠিক 8:57 মনীন্দ্র প্যারাপেট থেকে ঝুঁকে আছাড় মারল চক মেলানো উঠোনে। কোথায় কি ফাটল না বোমাটা। মনীন্দ্র ছাদের প্যারাপেট থেকে ঝুঁকে বলল, কি হলো মতিদা? দেখলাম সিগারেটের টিনটা মাটিতে গড়াগড়ি যাচ্ছে। ভেবেচিন্তে কিছু করিনি, ছুটে নেমে গেলাম উঠোনে। সিগারেট টিনটা তুলে নিয়ে পুনরায় আছাড় মারলাম দরদালানের পাঁচিলে। প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো এবার। আমি উল্টে পড়লাম।
আঘাত লাগেনি কোনো। তাকিয়ে দেখি দেওয়ালের আস্তর উড়ে গেছে, এমনকি গর্তও হয়ে গেছে পাকা ইটের গাঁথনির ভিতর। ধুলো আর ধোঁয়া উঠছে তখনও। মনীন্দ্রনাথ ছুটে নেমে এলো। আমার আঘাত লাগেনি দেখে আশ্বস্ত হলো। বললে, আপনি খুব অন্যায় করেছেন, অত্যন্ত অন্যায়। আধ ঘন্টা পরেই রাসবিহারী আর শ্রীশ এসে হাজির। রাসবিহারী খুব খুশি। বললে, মনীন্দ্র ভাই, বাতাস বোধহয় উত্তর থেকে বইছে না, পুরো 1 মিনিট দেরি হয়েছে বোমাটা ফাটতে। যাই হোক, অপারেশন ইজ সাকসেসফুল। মনীন্দ্রনাথ মাথা নেড়ে বললে, না না, অপারেশন সাকসেসফুল হলেও পেশেন্ট মারা গেছে, আমাকে আরও পরীক্ষা করতে হবে। কতদিন সময় দিচ্ছেন? রাসবিহারী বললে, পুরো 1 বছর, পরের বছর কালী পুজোর রাত্রে 8টা 57 মিনিট পর্যন্ত। মনীন্দ্রনাথ বললে, যথেষ্ট সময়, এবার নিখুঁত মাল পাবেন। মনীন্দ্র চলে গেলে রাসবিহারীকে বললাম, ব্যাপার কি, এত দীর্ঘদিনের সময় দিলে যে ওকে? তোমার পিএম তাহলে শীঘ্রই ঘটছে না? রাসবিহারী বললে, না, বৃহৎ কর্মে প্রস্তুতি লাগে প্রকাশ। তখনও আমি জানতাম না বৃহৎ কর্মটা কি। রাসবিহারী মৃদু মৃদু হাসতে থাকে। বলি, আলিপুর জেলে কানাইয়ের সঙ্গে আমি 2বার দেখা করেছিলাম। প্রথমবার সে ছিল মনমরা, দ্বিতীয়বার খুশিতে ডগমগ। তোমাকেও যে আজ খুব খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? তুমিও কি তোমার টার্গেট খুঁজে পেয়েছো? তা পেয়েছি। ভাগ্যবানটি কে? মুখটা আমার কানের কাছে এনে বললে, হিজ এক্সেলেন্সি লর্ড মার্কুইস অফ হার্ডিন্স, KTCI, গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া। আধ ঘন্টা আগে যে বোমাটা ফেটেছিল তার চেয়ে ওর কণ্ঠস্বরে নিশ্চয়ই জোরে হয়নি, কিন্তু ধাক্কাটা আমার বুকে লাগলো বোধ করি তার চেয়েও জোরে। ওর হাতটা টেনে নিয়ে বলি, তুমি তো প্র্যাকটিক্যাল মানুষ রাসবিহারী, এ যে অসম্ভব তা কি তুমি বোঝো না? বোমা তো ছাড়, টার্গেট অত উঁচুতে ধরলে তোমার যে কামান চাই, রাইফেল রেঞ্জের ভিতরেই যে ঢুকতে পারবে না তুমি। কি মিষ্টি সর্বনাশা হাসি হাসল সে। বললে, আমি তো যন্ত্রমাত্র প্রকাশ, এও তো অটোমেশন। কি বলবো ভেবে পেলাম না। শ্রীশ এগিয়ে এসে বলে, আমার সেই দিনকার সেই রাবড়ির লোভ দেখাবার পর থেকেই রাসু একেবারে বেহেড উন্মাদ হয়ে গেছে। রাসু সংক্ষেপে শুধু বললে, বাড়ি তো হাতি, লুটি তো ভাণ্ডার। তারপর আমার দিকে ফিরে বললে, দীর্ঘ সময় নিচ্ছে প্রস্তুতির, 1 বছরের উপর। দিল্লিতে দরবার হবে পরের বছর ডিসেম্বরে। তুমি কিছু ভেবো না প্রকাশ, আমি স্বপ্নবিলাসী নই। একেবারে অসম্ভব মনে করলে এ কাজে আমি হাত দেব না। কিন্তু এটা ঠিক, আমি 1 বছরের সাধনায় নিশ্চয়ই কৃতকার্য হব। দেখে নিও, তুমি সারা পৃথিবীর কাগজে সংবাদ বের হবে ওই শিরে পাগলাটার ভাষায়, ভাইসরয় ইজ চিৎ পটাং। ঠিক এই সময় ফিরে এলেন আমার স্ত্রী, কালী পুজো সেরে। আমি তার হাত থেকে নির্মাল্যটা নিয়ে রাসবিহারীর মাথায় ঠেকালাম। রাসবিহারী হেসে বললে, দেখলে তো প্রকাশ, সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদ এসে গেল। মা মহিষ বলেই চাইছেন, বুঝলে?